এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি 2004 সালের বর্ষাকালে ঘটেছিল। গ্রামের খুব দরিদ্র গরিব মানুষ ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের মিয়া। 2000 সালে বন্যার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ওনারও এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। শুধু ওনার নয়, ওই গ্রামেরও অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। আর ব্যাপক ক্ষয়ক্ষতির 4 বছরের মধ্যেও গ্রামের অনেক কিছুই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেনি। তার মধ্যে এই আব্দুল কাদের মিয়া এবং তার পরিবারও অন্যতম। কাদের মিয়ার পরিবারে মোট 6 জন সদস্য ছিল। কাদের মিয়া, তার স্ত্রী এবং কাদের মিয়ার 4টি কন্যা সন্তান। খুবই কষ্ট করে কোনো মতে টেনে সংসার চলত কাদের মিয়ার। কষ্ট করে বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সংসারটা তাতে কিছুটা হালকা হয়। কাদের মিয়া লোকের জমিতে দিনমজুরি হিসাবে কাজ করতেন এবং বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি টুকটাক এগুলো পালন করতেন। কাদের মিয়ার স্ত্রীর নাম ছিল জাহানারা বেগম। মূলত পুরো সংসারটা তিনি দেখাশোনা করতেন। তো এভাবেই চলছিল। ঘটনার দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আর আমরা জানি বর্ষাকালে বৃষ্টির দিন পানিতে মাঠ ঘাট সবুজ ঘাসে ভরে যায়। তো কাদের মিয়ার বাড়িতে যেহেতু গরু ছাগল পালতেন, তাই ওনার স্ত্রী জাহানারা বেগম তার সেজো মেয়েকে দুপুরের রান্নার দায়িত্ব দিয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে চলে যান ঘাস কাটতে। কাদের মিয়াও ভোরবেলা বেরিয়ে পড়েন কাজে। জাহানারা বেগম মাঠে যে জমিতে ঘাস কাটছিল তার আশেপাশে আরো 2-4 জন কৃষক তাদের নিজ নিজ জমিতে কাজ করছিল। বর্ষার ধান লাগানোর আগে জমিগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। চাষিরা সেই কাজগুলোই করছিল। জাহানারা বেগমের ঘাস কাটা শেষ হলে দেখা গেল উনি অনেক ঘাস কেটে ফেলেছেন। তাই তিনি একটি বোঝা ওনার ছোট মেয়েকে দিয়ে আগে আগে চলে যেতে বলে। আর বাকি বোঝা মাথায় নিয়ে উনি পেছন পেছন আসবেন বলে মেয়েকে আগে পাঠিয়ে দেন এবং তিনিও বোঝা মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির মধ্যে ঘটে যায় একটি ভয়ানক দুর্ঘটনা। হঠাৎ করে জাহানারা বেগমের মাথায় বাজ পড়ে। প্রচন্ড শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। উনি ওখানেই মারা যান। জাহানারা বেগমের শরীরের বাম দিকটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর শরীরের বাকি অংশ পুড়ে ঝলসে যায়। চেহারাই চেনা যায় না, এমন একটি অবস্থা। এ পুরো ঘটনা ঘটতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। আশেপাশে আরো যে 2-4 জন মানুষ ছিল তারা যদিও মারা যায়নি, কিন্তু তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। জাহানারা বেগমের ছোট মেয়ে যে ঘাসের বোঝা মাথায় নিয়ে একটু দূরে চলে এসেছিল তার অবশ্য কিছু হয়নি, কিন্তু বিকট শব্দ হওয়াতে চমকে ওঠে এবং পরক্ষণে ঘুরে পিছনের দিকে তাকান মা আসছে কিনা দেখার জন্য। কিন্তু তিনি দেখেন যে এ কে পড়ে আছে, এ কি আমার মা? তাকে তো চেনাই যাচ্ছে না। শরীরের একটা পাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাকি অংশ পুড়ে ঝলসে গেছে। এই অবস্থা দেখে তিনি মাথার বোঝা ফেলে দিয়ে দৌড়ে বাড়ি চলে যান এবং তিনি এতটাই আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তিনি আসলে কথাই বলতে পারছিলেন না। বাড়ির যে অন্য সদস্যরা ছিল, বাড়িতে ওই সময় তার অন্য বোনেরা ছিল, তাদেরকে ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছিলেন যে তার মা আর বেঁচে নেই। গ্রামবাসীরা সবাই মাঠে যায়। এই ডেড বডি দেখে সবাই আঁতকে ওঠে। যাই হোক, শরীর যেই অবস্থায় পাওয়া যায় এবং ছিন্ন ভিন্ন বিভিন্ন অংশগুলো একত্র করে নিয়ে আসা হয়। যেহেতু বাজ পড়ে মৃত্যু ঘটেছে তাই এটি পুলিশি বিষয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ নিয়ে চলে আসে বসিরহাট জেলা সদর হসপিটালে, যেটা বদরতলা হসপিটাল নামেও পরিচিত।
পোস্টমর্টেম ও ডেথ সার্টিফিকেটের একটা ব্যাপার তো থাকেই, এই কারণেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সমস্ত ফর্মালিটিস শেষে লাশ যখন গ্রামে নিয়ে আসা হয় তখন রাত প্রায় 9টা কি 9:30 বেজে যায়। যেহেতু লাশের শরীরের অবস্থা ভালো ছিল না, বুঝতেই তো পারছেন সবাই যে কি ভয়ানক একটা অবস্থা হয়েছিল। আর কাদের মিয়ার আত্মীয় স্বজন সবাই সেখানে উপস্থিত ছিলেন। তাই সকলে মিলে ঠিক করলো রাতেই দাফন করা হবে। মসজিদে ঘোষণা দেওয়া হলো এবং জানাজার সময়টাও বলে দেওয়া হলো। মুশকিল হলো ওই অর্ধেক লাশ গোসল করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা জানি মহিলাদের গোসল তো মহিলারাই করায়। এমন অবস্থা দেখলে যে কেউই সাহস ধরে রাখতে পারবে না। তাই কোনো মতে একজনকে ম্যানেজ করে নিয়ে আসা হয়, একজন মহিলাকে। তিনি এই বিভৎস লাশ দেখে আসলে গোসল করানোর সাহসই করছিলেন না, কিন্তু কোনো মতে মানে হালকার উপরে গোসল করিয়ে দ্রুত কাফন পরিয়ে ফেলা হয়। সবশেষে জানাজার সময় অল্প কয়েকজন গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা মিলে দাফন করে চলে আসে যে যার বাড়িতে। এ ঘটনার পর কাদের মিয়ার গোটা সংসার ভেঙে পড়ে। যেহেতু কাদের মিয়া মাঠে কাজ করতেন, দিন মজুর হিসাবে কাজ করতেন, পুরো পরিবার সামলাতেন তার স্ত্রী জাহানারা। তার স্ত্রীর মৃত্যুতে সংসার কে সামলাবে, তার যে মেয়েরা আছে তাদের দেখাশোনা কে করবে, সবকিছু ভাবতে ভাবতে কাদের মিয়া খুব ভেঙে পড়ে। একটা সময় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতেন, থাকবো না রে, চলে যাব, ও আমাকে নিতে এসেছে, ও আমায় সব সময় ডাকে, ওর সাথে যেতে বলে, থাকবো না রে, চলে যাব, এগুলো বলতেন আর কাঁদতেন। কিছুদিন যেতে না যেতেই দেখা গেল সত্যি কাদের মিয়া রাতের বেলা তার স্ত্রীর কবরের পাশে একটি কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকালবেলা পুলিশ এসে লাশটি গাছ থেকে নামান এবং পোস্টমর্টেমের জন্য নিয়ে যান। সবশেষে আবারও লাশ দাফন করতে রাত 1টার মতো বেজে যায়। জাহানারা বেগমের পাশেই অন্তিম শয্যায় শায়িত হন আব্দুল কাদের মিয়া। স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যুতে গোসল জানাজা আসলে ঠিক করে বা সুন্দর মতো করা হয়নি। প্রপার প্রসিডিউরস মেনটেন করে বা রিলিজিয়াস যে সমস্ত রুলস গুলো আছে সেগুলো আসলে প্রপারলি ফলো করা হয়নি। কিছুদিন পর শুরু হয় একটি ঝামেলা। এই ঝামেলায় বেশ কয়েকজন লোক পড়েছিলেন। আমরা এখন জানবো কি হয়েছিল। ওই গ্রামেরই একজন ব্যক্তি, নাম হচ্ছে তৌফিক। কোনো এক রাতে বাড়িতে ফিরতে তার দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে যখন রাতের বেলা হেঁটে হেঁটে ফিরছিলেন, তখন বাড়ির কাছে যখন তিনি ঠিক চলে এসেছেন, তখন দেখেন বাড়ির উঠোনে একটি বড় পেয়ারা গাছ রয়েছে। এই পেয়ারা গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে এবং তার শরীর কাপড় দিয়ে ঢাকা। উনি প্রথমে আসলে বুঝতে পারেননি, তাই চুপ করে দাঁড়িয়ে দেখছেন লোকটি কে, তার উদ্দেশ্যই বা কি। ভেবেছেন চোর হবে হয়তো, তাই তার গতিবিধি লক্ষ্য করছেন যে আসলে এ কোথায় যায়। হঠাৎ একটি শব্দ ভেসে আসে। শব্দটি এমন ছিল, কি বলেছিলাম না থাকবো না, চলে যাব। এটা শুনে তৌফিক মিয়া চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে এবং তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফেরার পর তিনি সব কথা খুলে বলেন যে তিনি কি দেখেছিলেন এবং কি শুনেছিলেন। যা শুনেছিলেন এই শব্দগুলো ওই বাড়ির মানুষদের কাছে খুব পরিচিত পরিচিত মনে হয়। এই শব্দগুলো কে যেন বলতো, কোথায় যেন শুনেছি। এই ঘটনার বেশ কিছুদিন পর আসর আলী নামক এক ব্যক্তি রাতের বেলা বাড়ি ফিরছিলেন। তিনি দেখেন তার হালের একটি গরু তার সামনে চড়ে বেড়াচ্ছে। রাতের বেলায় তার গরু গোয়ালঘর থেকে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে। উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, কি হলো। তিনি ভাবলেন হয়তো কোনোভাবে ফসকে গিয়েছে, তো যাই আবার ধরে বাড়ি নিয়ে যাই। তো উনি যেই গরুর কাছে গিয়ে গলার রশিটা ধরতে যান, তখনই গরুটা ছুটে ঝোপ জঙ্গলের দিকে চলে যায়। উনি আবার চেষ্টা করেন, গরুটা আরো একটু সরে যায়। এমন করতে করতে ওনার এই গরুর উপর মেজাজটাই বিগড়ে যায়। এক পর্যায়ে উনি গরুর
গলার রশিটা ধরতে সক্ষম হন। যখন উনি গলার রশিটা ধরেছেন তখন তিনি চিন্তা করেন যে আরে আমি কোথায় চলে এসেছি। উনি খেয়াল করেন উনি সেই কাদের মিয়া ও জাহানারা বেগমের কবরের পাশে সেই কাঁঠাল গাছের নিচে চলে এসেছেন। আসর আলী যখন বুঝতে পেরেছেন যে উনি এখন কোথায়, তখন তিনি গরুর রশিটা শক্ত করে ধরে টানতে থাকেন যে গরুকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাই। কিন্তু গরু এক পাও সামনে আগায় না। এত টানাটানিতে উনি যখন আনতে পারছেন না, তখন আসর আলী লক্ষ্য করেন ওনার হাতের মুঠোর মধ্যে রশিটা ঠিকই আছে, কিন্তু রশির অপর প্রান্তে যে গরু থাকার কথা সেখানে গরু কোথায়? গরুর রশিটা তো গরুর গলায় নয়, এ তো দেখি সেই কাদের মিয়ার গলায়। এটা দেখে আসর আলী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালিয়ে আসেন। বাড়িতে আসার পর কি হয়েছে জিজ্ঞাসা করা হলে তখন তিনি মুখে কিছুই বলতে পারছিলেন না। মানে এতটা ভয় পেয়েছিলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হলে তিনি সব জানান। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরো একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। একজনের সাথে দেখা হলো, উনি অনেকদিন আগে ওনার সাথে আমার পরিচয় ছিল, আমার মামাদের সাথে আর কি চলাফেরা করতো, মন্টু ওনার নাম ছিল। তো ওনার সাথে দেখা হওয়ার পর উনি কথায় কথা বলছে যে ভূত এফএমে নাকি তুমি যাও শুনলাম। আমি বললাম জি যাই। তো বলে ভূতের কাহিনী টাহিনী এগুলা কি, কত কাহিনী আছে, এটা আর বলার কি আছে, এটা কি? আমি বললাম যে আসলে যে অনেকে শুনতে চায়। তো বললো আমার কাছে কাহিনী আছে, নিও তুমি। কি কাহিনী? বলে আমার নিজের কাহিনী। তো যাক, ওনার কাছে মানে জিজ্ঞেস করলাম যে কি কাহিনীটা বলেন। উনি বললো কাহিনী, ওনার নিজের কাহিনী। এটা 1984-85 সাল এরকম সময়কার। তো উনি মিরপুরে, ওনারা থাকতেন মিরপুরে আর কি, আচ্ছা 14 নম্বরে এখানে। তো উনি চলাফেরা করতেন রাতে, আড্ডাবাজি করতেন। মানে তখন হয়তো ওনাদের স্কুল লাইফ শেষ হয়েছে তাতে, এবং বেশ দুরন্ত ছিলেন ওনারা মানে তখনকার সময় একটু দুরন্তপনাটা বেশি ছিল এখনকার থেকে। তো এদিক ওদিক কাটাতেন, মিরপুরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তো একদিন উনি এরকম গভীর রাতে একটা জায়গা দিয়ে আসছেন মিরপুরে, ওখানে একটা দাওয়াত ছিল ওনার, এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে, ওটা খেয়ে উনি ফেরত আসছেন। তো যে এলাকার ভিতর দিয়ে আসছেন সেটা বেশ প্রসিদ্ধ এলাকা, মিরপুরে অনেক মানুষই ওখানে রাতের বেলা খুব একটা চলাফেরা করে না। এখন নাকি অনেকটাই উন্নত হয়েছে। উনি বললো যে এখন ওখানে মানে চলাফেরা কিছু মানুষ করে, বাট একটা সময় করতো না, সন্ধ্যার পর এড়িয়ে যেত বিভিন্ন কারণে। ভৌতিক কারণ বা আরো ওখানে মানে একটু মানে ক্রাইম রেটও বেশি ছিল, কিন্তু ভৌতিক কারণটাও একটা কারণ ছিল আর কি ওখানে। মিরপুরে নাকি অনেক বদ্ধভূমি টুমিও ছিল। তো যাই হোক, ওখান থেকে আসছেন রাতের বেলা, গভীর রাত, প্রায় 10টা-11টা বাজে। ওই সময় 10টা-11টা ওই যে রাস্তার জন্য অনেক রাত। তো যখন আসছেন, ওনার বেশ সাহসী মানুষ, একলা একলাই আসছেন। আস্তে আস্তে এক জায়গায় ওনার একটু মানে আর কি আপনার প্রকৃতির ডাকে সাড়া দিতে মানে ওনার হয়, প্রেশার হয়। তো উনি ওই হেঁটে কোথায় যাবে চেষ্টা চিন্তা করলো যে রাস্তার পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, এবং ওই পুকুরটাকে ওইখানকার মানুষ খুব এড়ায় চলে আর কি। তো উনি জানে পুকুরটার সম্বন্ধে এসে, তো চিন্তা করে ভূত প্রেত এগুলা কি, মানে খুব একটা গায়ে মাখে না। যদিও ওখানে কিন্তু আমি পার্সোনালি জানি যে 80-র দশকে মিরপুর, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় যারা থাকতো তারা ভূত জিনিসটাকে খুব বেশি রকম বিশ্বাস করতো। আর আমার নানার বাড়ি, অনেক ধরনের এরকম এক্সপেরিয়েন্স আছে। আমার নানার বাড়ি ওখানে, এবং ওখানকার মানুষজন তখন অনেকেই বিশ্বাস করতো বিভিন্ন জিনিস। আমি নিজেই অনেক মিথ জানি ওখানে। আচ্ছা, যাই হোক, উনিও ওই পুকুর সম্বন্ধে কিছু মিথ জানে। উনি গায়ে মাখেনি, উনি ওই পুকুরের পাড়ে এক জায়গায় যে উনি ওনার মতো আর কি কাজ সারছেন। তো যখন কাজ সারছেন, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ নিঃশ্বাস ফেললো, বেশ গরম নিঃশ্বাস। তো উনি ঝট করে পেছন ফিরে তাকায় যে কোনো মানুষ কিনা, কেউ নাই, কোনো মানুষ নেই। এবং উনি যখন তাকাইছে, উনি ডান দিকে তাকাইছে, ঠিক একই সময় বাম দিকে ওনার কাঁধের মধ্যে মনে হলো কেউ মানে কোনো কিছু ডাবাই দিছে, মানে ধারালো কোনো কম্পাস বা কিছু দিয়ে, যদি ছুরি দিয়ে কেউ খোঁচা দেয়, জাস্ট লাইক দ্যাট, এবং মনে চিড়ে দিল ডাবাই দিয়ে কিছুটা। তো জ্বলে উঠছে, উনি তাড়াতাড়ি তাকায় হাত দিয়ে এরকম করছে, হাত দিয়ে ধরছে। তো ধরে দেখে যে ওই জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে ওনার, বাট কেউ নাই, কিছু নাই। উনি একটু ভয় পায় যে কি ব্যাপার, সাপ টাপ কিছু কিনা। চিন্তা করে সাপ এরকম বেয়ে এই পর্যন্ত উঠবে, আমি তো টের পাবো।
তো উনি খুব ভয় পায়। উনি মানে ভৌতিক ব্যাপারে ভয় পায় না, উনি ভয় পায় যে কি কোন ধরনের কোনো হ্যাঁ, কোন ধরনের পোকামাকড় কিনা। পোকামাকড়। তো উনি ওটা রাব করতে থাকে এবং শার্ট দিয়ে ওই জায়গাটা চেপে ধরে। তো এই সময় উনি দেখে ঠিক পুকুরের উপর দিয়ে, ওই যে পুকুরটার ঠিক মাঝামাঝি সাইড থেকে কিছু একটা ভেসে চলে যাচ্ছে। যেটা যাচ্ছে ভেসে, সেটার শেপ হবে 3-4 ফিট উচ্চতা এবং মানে ঠিক জমাট বাঁধা একটা অন্ধকারের মতো। জমাট বাঁধা বলতেছে যে খুব অদ্ভুত, কিন্তু মানে হ্যাঁ। বর্ণনাটা খুব অদ্ভুত। বলতেছে অন্ধকারটাকে যদি খুব জমাট বাঁধা দাও কোথাও, মানে অন্ধকারের ভেতর অন্ধকার, হ্যাঁ মানে মনে হচ্ছে একটু বেশি কালো, একটু বেশি বেশি কালো, হ্যাঁ, হ্যাঁ। এবং ওইটা যে একটা আলাদা কিছু ওইটা বোঝা যাচ্ছে এবং সেটা পুকুরের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে পানির থেকে প্রায় 1 ফিট উপরে এরকম হবে। তার মানে চারপাশে যেটুকু আলো আছে সেই আলোতে ওই অন্ধকারটাকে আলাদা করা দেখা যায়। যাচ্ছে, মনে হচ্ছে আলো আলো দিয়ে অন্ধকারটাকে দেখা যাচ্ছে, অন্ধকারটা একটু সে। আর উনি তখন খেয়াল করলো ওটা মেঘের মতো আর কি, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ওই পাশের আলো দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ মানে হালকা ছোটখাটো দুই একটা আলো, ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট না। তো উনি দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা সত্তা। ওটা ঠিক পুকুরটা পার হয়ে অনেকখানি চলে গেছে, তারপর উনি দেখলো সার্কেল করে আবার ওটা আসছে ওনার দিকে, মানে ব্যাক করে আসতেছে। তখন ওনার শরীরে সব লোম দাঁড়ায় যায়, উনি মানে বুঝতে পারে না জিনিসটা কি। তো উনি করে কি, ঘুরে হাঁটা শুরু করে, মানে অপোজিট রাস্তায় যাওয়ার জন্য। এবং কিছু দূর হেঁটে উনি পেছন ফেরে, যেটা নাকি স্বাভাবিকভাবে মানুষ করে। তো দেখে যে ওই ছায়াটা পুকুর পার হয়ে গেছে এবং আসছে, কিন্তু ওদিক দিয়ে আসছে। তো উনি আরো জোরে হাঁটা শুরু করেন এবং মানে তখন পর্যন্ত ওনার ভিতরে এমন জিনিস ছিল যে উনি ওই তখন পর্যন্ত দোয়া দুরুদ পড়ার মানুষ না আর কি। আচ্ছা। হ্যাঁ, সে হেঁটে দ্রুত পার হচ্ছে ওখান থেকে। তো হাঁটতে 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 একসময় সে মেইন রোডে চলে আসে এবং মেইন রোডে এসে উনি ডানে বামে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখে না, যে কিছুই নেই আশেপাশে, মানে উনি একলাই। তো উনি দেখে ওনার ঘাম টাম বের হয়ে গেছে, ঠান্ডার সময় তারপরও। তো উনি তারপরও হাঁটে আর কি, হেঁটে হেঁটে ওই ওনাদের 14 নম্বর ওখান দিয়ে আসে। এসে যখন উনি 14 নম্বর দিয়ে ঢোকে, ওই মানে ওনাদের যে রাস্তাটা আমরা ভেতরে ঢুকবো, ওখান দিয়ে ঢোকার সময় ওনার কাছে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগে সবকিছু, মানে ঠিক নর্মালি যেরকম দেখে সেরকম না। মানে উনি কলোনিতে থাকতো ওনারা, তো কলোনির কাছে যখন যাচ্ছে তো মনে হচ্ছে যে এই শীতের মধ্যেও অনেক বেশ বাতাস হচ্ছে। ওনার বাসার আশেপাশে কিছু গাছগাছালি ছিল, সেগুলো নড়ছে। তারপর তরকারির সবজির গাছ ছিল, সেগুলো নড়তেছে, আর বাতাসে নড়তেছে। বেশ ভয় পায় উনি। তো উনি ওনাদের বাসায় চলে আসে, গেটে এসে কাউকে জাগাতো না, রাত গভীর রাত, মানে হচ্ছে বাবা টাবার রাগ করতো। তো উনি বাসায় ঢুকে যায় আর কি। ঢুকে যে ওনার যে শোবার জায়গাটা ছিল সেটা ছিল ওনাদের বাসার গেটের সামনে একটা জায়গা, মানে একটা চৌকির মতো পাতা ছিল আর কি। ভেতরে রুমের ভেতর উনি থাকতো না রাত্রে, ফ্যামিলি মেম্বার অনেক ছিল। তো উনি চুপচাপ নিজের জায়গায় উনি সেটেল হয়ে যান, রাত্রে শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়ে, উনি প্রায় ঘুমের মতো অবস্থা, ঘুমিয়ে গেছে। তো এই সময় হঠাৎ করে ওনার মনে হয় যে ঘুমের মধ্যে থেকেই মনে হয় শব্দ হচ্ছে একটা কেমন। তো উনি তাকায়, ঘুমের আর কুটকাট একটা শব্দ আর কি, তাকায় দেখে কেউ নাই। তখন উনি হঠাৎ খেয়াল করে আচ্ছা অন্ধকারে ওনার যে জায়গাটা উনি শুয়ে আছে তার সামনে মানে বারান্দা ছিল দিকে, তাকে বারান্দার মধ্যে ওরকম ঠিক জমাট বাঁধা অন্ধকার, ওই অন্ধকারটা এবং ওই মানে অন্ধকারটা বাইরের যে আর্চ লাইট, যেটা লাইটটাকে ব্লক করে রাখছে। ওয়াও, মানে ভয়াবহ ব্যাপার। কিছুটা দাঁড়ায় আছে ওখানে। তো উনি তখন খুব ভয় পায় এবং ওই সময় উনি নিজের অজান্তেই দোয়া পড়েন। তো দোয়া পড়েন এবং চোখ বন্ধ করেন, আবার তাকান। তো একটু পরে উনি মনে করেন যে মানে ওনার একটু ধাতস্থ হয়, আবার তাকায় দেখে কিছু নাই। তো উনি ঘুমানোর চেষ্টা করে, চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পর যেটা হয়, সে মানে এটাতে খুব ভয় পেয়ে যায়। উনি ফিল করে খুব ঠান্ডা কিছু একটা ওনার কপালে টাচ করতেছে। তো উনি ফট করে হাত দিয়ে ধরার চেষ্টা করেন যে কি জিনিসটা। হাত দিয়ে ধরে দেখে একটা লোমশ হাত, বেশ মানে মনে হচ্ছে যে মানে পশম। কি জিনিসটা উনি যেটা বলছে ফেইদার আছে না, ওই যে গাড়ি টাড়ি পরিষ্কার করি আমরা, ওই টাইপের নরম লোমশ। আচ্ছা। তো উনি বেশ উনি হয়ে যায় যে এরকম একটা হাতের মতো, এবং উনি চোখ মেলে যখন তাকায় উনি দেখে এরকম একটা কালো অন্ধকারের মধ্যেই বেশ দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইটা কোত্থেকে আসছে সেটা সে দেখে না। এবং এই পর্যায়ে সে মানে হাতটা একসময় সম্মোহিতের মতো ছেড়ে দেয় এবং উনি মানে সেন্স হারায় ফেলে বা ওনার আর খেয়াল নেই। তো উনি ভোরবেলা ওনার ঘুম ভাঙে, তখন ওই যে সকালে যখন আপনার আজান হচ্ছে এই সময় ওনার ঘুম ভাঙে এবং উঠে যে উনি পরদিন সকালে ওনার মাকে বলে, এবং ওনার জ্বর টর এসে যায় আর কি অবস্থায়। তো ওনার মাকে বলার পর ওনার মা শুনে বলে যে তুমি কোনো খারাপ জায়গায় দিয়ে আসছো, তোমার কোনো আসর হয়েছে। এবং এরপরের থেকে ওনাকে কন্টিনিউয়াসলি উনি উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে ওনাদের এখানে, বিশেষ করে এই যে অন্ধকার জিনিসটা। তারপরে মনে করেন যে উদ্ভট জিনিস ওনার দেখা যায়, সিমটম দেখা দেয়। উনি নাকি ওই ভয় বেরোতো না,
তো তখন ওনাকে ওনার এক খালা এক মহিলা ছিল, সে নাকি খুব পরেশগার টাইপের, ওনার কাছে নিয়ে যায়। তো সে বলে যে ও রাতের বেলা আসছিল, ওখানে একটা খারাপ জিনিসের নজর পড়ছে, তো ওনাকে মানে ঝেড়ে ঝেড়ে দেয় এবং ওই তাবিজ দিয়ে দেয় আর কি। তারপর থেকে উনি এটা সমাধানটা হয়তো খুব সামান্যই ছিল বা সমাধানটা করা সম্ভব হয়েছে, কিন্তু উনি যে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন সেটা খুবই ভয়ঙ্কর, ভয়াবহ। মানে আপনি যে কথা বলেন এটা মোটামুটি এখনো পর্যন্ত এরকম মনে হয় শুনে নাই যে মানে একটা নির্দিষ্ট শেপ সেটা পুকুরে ভেসে যাচ্ছিল এবং সেটা ফলো করতে করতে বাসায় পর্যন্ত চলে আসছে। এবং উনি যেমন ওনার কাহিনীর মধ্যে একটাই ছিল যে উনি যে অদ্ভুত জিনিস দেখতেন, মধ্যে একটা জিনিস দেখতো যে ওনার চুল, উনি মাঝে মাঝে বাসায় আসলে রাত্রেবেলা উনি দেখতো গভীর রাত্রে কেউ চুল ছেড়ে রাখছে বারান্দার থেকে, এবং সেটা লম্বা চুল, মানে ওই ওপর থেকে ঝুলে আসে মানে কে বা কে মানে কিছু মানে চুলের মতো ঝুলে আসে উপর থেকে। অদ্ভুত ব্যাপার, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো রাসেল ভাই সরাসরি ঘটনায় চলে যায়। এই ঘটনা হচ্ছে আপনার উত্তরবঙ্গের এই মুহূর্তে শহর অঞ্চলে যায়। আমি একটা খালি কথা বলবো, সেটা হচ্ছে আপনি আমাদের একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, যেটা রাজশাহীর একজন রিক্সাওয়ালার বোধ হয়। আগে তিনি হচ্ছে চিতাখোলায় কাজ করতেন, পরে রিক্সাওয়ালা হয়ে গেছেন। নামটা হচ্ছে চিত্তন দাস। এটা হচ্ছে সেই হাবিব ভাই। আমি একটু পরিচয় করে দিলাম আর কি। এবার আপনার ঘটনায় যায়। থ্যাংক ইউ। তো ডিউরিং 1946 থেকে 48 তখন দেশ ভাগ হয়। এই সময় পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু মানুষ রাজশাহী অঞ্চলে চলে আসে বা পূর্ববঙ্গে চলে আসে থাকার জন্য। তো আমি বিশেষ কারণে নামগুলো বলছি না সঙ্গত কারণে। তো একজন হাজী সাহেব ছিলেন, উনি চলে আসেন পূর্ববঙ্গে, এসে বেশ বড় একটা জায়গা কিনেন আর কি। ওটা অ্যাকচুয়ালি একটা পুকুর ছিল, 12 বিঘা জমির উপর পুকুর। তো ওটা উনি খুব সস্তায় পেয়ে যান, তো কিনে ফেলেন। এটাকে ধীরে ধীরে ভরাট করে উনি ঘর তোলেন। ওনার ছেলে পেলে ছিল, ওনার 3 ছেলে এবং 3 মেয়ে। তো ওনাদেরকে ভাগ করে দেন এক সময় এসে জায়গাগুলো। নিজে একটা আপনার মসজিদ তোলেন ওখানে, এজ এ ফ্যামিলি, যৌথ পরিবার যেভাবে থাকতো, বাট স্টিল উনি ভাগ করে দিয়েছেন আর কি সবাইকে জায়গা। তো যেহেতু একটু ধার্মিক মানুষ ছিলেন, জায়গাটা কেনার পরে একটা পর্যায়ে উনি বুঝতে পারলেন যে কিছু সমস্যা রয়েছে। একটু ব্যাকডেটেড এরিয়া আর কি, শহর অঞ্চলের বাইরে ওই সময় বেশ জঙ্গলযুক্ত। তো বিভিন্ন ভাবে স্লোলি আস্তে আস্তে ওনার প্রবলেম শুরু হয়, তার ফ্যামিলির উপর বিভিন্ন রকম আঘাত আসতে থাকে। যেমন প্রথম যেটা হয়, ওনার বড় মেয়ের বাচ্চা হয় 2টা, একটা ছেলে এবং একটা মেয়ে। মেয়েটার প্রথম যে প্রবলেমটা শুরু হয় তখন হচ্ছে স্কুলে যেত, গ্রাম অঞ্চলে পাঠশালায় যেত আর কি। যাওয়ার সময় মাঝপথে একটা কবর পড়তো আর কি, তো কবরস্থান আর কি। ওখান দিয়ে যাওয়ার সময় সে একবার কিছু একটা দেখে ভয় পায়। ভয় পাওয়ার পরে তার মেন প্রবলেম যেগুলো শুরু হয়, সে বিভিন্ন সময় দেখতে পেত সাপ আসছে তাকে ধরতে, বা তার শরীরে আগুন ধরে গেছে, এরকম কিছু বিভিন্ন র্যান্ডম জিনিস নিয়ে ভয় পেত। তো তার দাদার কাছে নিয়ে যাওয়া হয়, নানার কাছে নিয়ে যাওয়া হয় দেখানোর জন্য। তো নানা দেখে বলে বুঝতে পারেন যে বদ কোনো জিনিস আছর পড়েছে বা এরকম কিছু, তৎকালীন যেভাবে বলা হতো আর কি। একটা সার্টেন পয়েন্ট প্রবলেমগুলো বাড়তে দেখা যায় যে পুরোপুরি পজেসড হয়ে যায় মেয়েটা। পজেসড হয়ে যাওয়ার পরে র্যান্ডম বিভিন্ন কাজ করতে থাকে, যেমন পাওয়া যায় না, পুকুরের মাঝে চলে গেছে, হঠাৎ পুকুর থেকে উঠে এসেছে, গা ভেজা, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না। র্যান্ডম ঘটনা, যে প্রবলেমগুলো ইউজুয়ালি বাংলাদেশে ঘটে। তো এটাকে ছাড়ার জন্য উনি যা করেন, উনি বিভিন্ন দোয়া কালাম করে ব্যবস্থা করেন যে ঘরটা বন্ধ করার, এই মেয়ের বাসাটা বন্ধ করে দেওয়ার। তো মেয়ের বাসাটা যখন বন্ধ করে দেন, তারপরে মেয়ের ওনার নাতনির প্রবলেমটা হচ্ছে বাসা থেকে বাইরে গেলে, যেমন স্কুলে যাওয়ার সময় প্রবলেমগুলো শুরু হতো, বাসায় আসলে কোনো প্রবলেম নেই। প্লাস বাকি ছেলেদের যে বাসা করে দিচ্ছে, ওই প্রত্যেকের বাসায় প্রবলেম আরো বেড়ে যায়। নর্মালি যে প্রবলেমগুলো তাদের বাসায় হতো, সেটা হচ্ছে রাতে আপনার ওই যে ছাদের উপর শুনতে পাওয়া যেত যে কেউ মশলা বাড়ছে, বা টিনের উপর আপনার পাথর ছুঁড়ে মারছে, এগুলো পাওয়া যেত। বাট পরবর্তী যেটা হওয়া শুরু করে সেটা হচ্ছে মানে টিনের চাল ভেঙে ফেলবে এরকম অবস্থা, আপনার ইট মারতে মারতে টিনের চাল ভেঙে ফেলবে, বা রাতের বেলা বিভিন্ন র্যান্ডম আওয়াজ, ঘরের মধ্যে লোকজন, এরকম মানে অ্যাজ ইফ তারা আছে ওখানে, তারা ছাড়াও আরো বহু মানুষ আছে, অ্যাজ ইফ ওখানে বিভিন্ন রকম ফ্যামিলি তারা ছাড়াও। তো উনি হাজী সাহেব, উনি আর কি একটু আধ্যাত্মিক মানুষ ছিলেন। তো সামহাও ওনার কিছু জিন ছিল ওনার সাথে, উনি জিন সাধনাও করতেন, এবং এগুলো ছিল ভালো জিন। বিষয়টা ছিল এরকম যে উনি ওই মসজিদটা যেটা করেছিলেন, ওটাতে তিনি ইমামতি করতেন। তো ওনার সাথে মানুষ ছাড়াও, অ্যাকচুয়ালি ওখানে অনেক কম মানুষ ছিল তখন, মানুষ ছাড়াও অনেক কিছু তার সাথে নামাজ পড়তেন। তো সেই সুবাদে উনি ওটাকে ইউজ করে বোঝার চেষ্টা করেন যে তার ওখানে প্রবলেমটা কি। তো প্রবলেমটা ফাইন্ড আউট করতে উনি দেখেন যে ওই পুরো অঞ্চলটাই, ওই পুরো জায়গাটাই হচ্ছে জিন যাতায়াত করার হচ্ছে একটা রাস্তা,
বেশ প্রাইম লোকেশন আর কি তাদের জন্য। আর যেহেতু অ্যাবান্ডেন্ড এরিয়া, ব্যাকডেটেড একটা এরিয়া, সো ওখান থেকে ইজিলি সবকিছু চলাফেরা করে। ওখানে উনি যেহেতু না বুঝে একটা বাড়ি বন্ধ করে দিয়েছেন, সেহেতু অল্টারনেট রুট ইউজ করতে যে বাকি বাড়িগুলোর উপর দিয়ে রুটগুলো করে গেছে। তো তখন উনি যেটা প্রথম চিন্তা করেন যে ঠিক আছে, বাকি ঘরগুলো উনি বন্ধ করে দিবেন। তো বাকি বাড়িগুলো উনি বন্ধ করে দেন, প্রত্যেকের 6টা ছেলে মেয়ের 6টা বাড়ি বন্ধ এবং তার নিজের বাড়ি এটাও বন্ধ। এরপর যেটা প্রবলেম হয়, প্রত্যেকের সেম প্রবলেম, বাসায় কোনো সমস্যা নেই, বাট বাসা থেকে বের হলে এভরি সিঙ্গেল মানে যা বাচ্চা কাচ্চা আছে প্রত্যেকের ফ্যামিলি সবাই পজেসড। পজেস বলতে খুব খারাপ লেভেলে পজেসড। এরকম আছে যে আপনার বাসায় লাইফ স্টক আছে, গরু বাছুর ছাগল এগুলো থাকে, আপনার বাচ্চা কাচ্চা যে গরু মেরে ফেলে, এরকম মানে বাসার মানুষই অ্যাবনর্মাল আচরণ শুরু করে দিচ্ছে বাসার বাইরে গেলে। তখন তিনি যেটা করলেন, ওই ওনার কাছে যে জিনগুলো ছিল ওনাদের কাছে উনি হেল্প চান। হেল্প চাওয়ার পরে তারা বলে যে তাদের বয়স খুব বেশি না, তাদের বয়স হচ্ছে কম। কম বলতে আনুমানিক 300-350 বছর, উইচ ইজ হিসাব অনুযায়ী তারা নাকি বেশি না, অ্যাভারেজে তাদের বছর একটা মানে বলা হয়ে থাকে আর কি, অ্যাভারেজে আপনার জিনের বয়স 2000 বছর হয়ে থাকে, 2000 বছর হয়ে থাকে আর কি। তো তাদেরকে বলা হয় কি করা যায়। ওনারা তখন ইন্ডিয়া থেকে তাদের আত্মীয় ডেকে নেন, জিনেরা, তারা তাদের বয়স্ক যারা, বুজুর্গ যারা, তাদেরকে ডেকে নেন। তাদেরকে ডেকে এনে বিষয়টা সমাধানের চেষ্টা করেন, কিন্তু তারপর বিষয়টা সমাধান হয় না। একটা সার্টেন পয়েন্ট যেটা করতে হয়, ওই যে জিনের দলটা এসেছিল তারা ছিল 7 ভাই 1 বোন। তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বাসার যারা পজেস ছিল তাদেরকে পজেস্ট করতে হয়, আবার উইচ মিনস ভালো জিন দ্বারা পজেস্ট করতে হয়, করে এভাবে রাখতে হয় যাতে খারাপ জিন দ্বারা পজেস্ট হতে না পারে। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখা গেল খুব মজার বিষয়, যে আপনার ছোট বাচ্চা 5-6 বছর বয়স, সে হ্যাঁ মক্তবে পড়াশোনা করছে, আরবি পড়াশোনা করছে, বাট ফ্লুয়েন্টলি মাঝে মধ্যে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করছে। তাকে প্রশ্ন করা হলো কোরআন শরীফের এই সূরার এত নম্বর আয়াত কি, সে বলে দিতে পারতো বাচ্চাগুলো। যাই হোক, এভাবে বেশ কয়েক বছর চলে গেল, আস্তে আস্তে লোকালয় গড়ে উঠলো, শহর গড়ে উঠলো। উনি কি করলেন, ওই পুকুরের আবার বেশ কিছু অংশ ওটা ঈদগাহ হিসেবে দিয়ে দিলেন। তারপর শহরের অঞ্চলের মধ্যে তখন পড়ে গেছে, তো ঈদগাহ হিসেবে দিয়ে দিয়েছে। এই ঈদগার উপর আবার কিছু অংশ যাতে আপনার ওই খরচ টরচ আসে, উনি আবার আম বাগানের ব্যবস্থা করলেন, আম গাছও লাগালেন। একটা সার্টেন পয়েন্টে সবকিছু ভালো, সবকিছু ধীর স্থির। ওই জিন যেগুলো ছিল পজেস প্রতিটা ফ্যামিলি মেম্বারে, কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ ছিলেন। এর মাঝে ওনার মেজুমের একটা ছেলে হলো বেশ কিছুদিন পর, রিসেন্ট টাইম, ধরেন 15-16 বছর আগে। এই ছেলেটা ছিল সুস্থ স্বাভাবিক, নর্মাল আপনার হেলদি বাচ্চা। তো সে বিকালবেলা খেলতে গেছিল আপনার এই ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে খেলতে যাওয়ার পর তাকে সন্ধ্যা হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। পরে লাস্টে খুঁজে পাওয়া গেল পুকুরের মধ্যে, পুকুরের বাকি যে অংশটা ছিল তাকে নিয়ে আসা হলো। সে তখন জীবিত, অজ্ঞান অবস্থায় জীবিত। আপনার অনেক ঝাড়ফুঁক করা হলো, ডাক্তার তখনও তেমন একটা অ্যাভেলেবল ছিল না, স্টিল এখনো খুব একটা অ্যাভেলেবল নয় ওই জায়গায়। তো ট্রিটমেন্ট করার পরে দেখা গেল যে বাচ্চাটা আপনার অনেকটা বিকলাঙ্গ অবস্থায় হয়ে গেছে, মানে সে ঠিক মতো কথা বলতে পারছে না, চাহনি একটু অন্যরকম, হাত পা নাড়াচাড়া করতে পারতেছে না। প্রথমে প্যারালাইজড অবস্থায় ছিল, পরবর্তীতে দেখা গেল যে মেন্টালি ডিসেবলড হয়ে গেছে। তো এটা নিয়ে অনেক ঢাকা শহরে আসা হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ট্রাই করা হলো, তো মানে কারণটা পাওয়া গেল না কি হলো। তো উনি আবার ওই ওনার যে পরিচিত জিন ছিল ওনাদেরকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন কি। তো তখন সেটা জানতে পারলাম, উনি যেটা জানতে পারলেন যে যতটুকু প্রোটেক্ট করার তারা তো করেছে, তারপরেও তো সবকিছু প্রোটেক্ট করা সম্ভব না। এখন তারা তো মেম্বার সংখ্যা কম, কিন্তু এখানে তো মানুষের মেম্বার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বাচ্চাটা দুপুরে গিয়েছিল, তখন তাকে একলা পেয়ে, যেহেতু সব বাড়িগুলো বন্ধ করে দিছে, ও একমাত্র ছিল যাকে ধরা সম্ভব, ওকে ধরে ক্ষতি করে দিছে, সিভিয়ার লেভেলের ক্ষতি করে দিছে। তারপর এখন জানতে চাওয়া হলো যে এটা সলিউশন কি। সলিউশন ওরা যেটা দিল, দুটো সলিউশন দিল। একটা হচ্ছে যারা এখানে আছে তারা অ্যাকচুয়ালি এখানকার বাসিন্দা না, এর উপর দিয়ে যারা যাতায়াত করে, এর হচ্ছে বিভিন্ন র্যান্ডম জায়গা থেকে যাতায়াত করে, ইট লিডস টু আপ টু ইন্ডিয়া বেসিক্যালি। ওই জায়গাটা থেকে ইন্ডিয়া খুব কাছে, বর্ডার এরিয়া খুব কাছে। তো যেটা করা হলো যে আইদার ইউ হ্যাভ টু, মানে আপনাকে আরেকটা জমি কিনে দিতে হবে, যে এই পুরো বাউন্ডারিটা আমি ব্লক করে ফেললাম, রাস্তাটা যাতে রুটটা যাতে অল্টারনেট ভাবে নিতে পারে, এবং এই জমিটা যে অবস্থায় ছিল অ্যাবান্ডন, ওই জমিটাও অ্যাবান্ডন থাকতে হবে। উইচ মিনস আপনার ঘিরে এমন ভাবে করে দিতে হবে যে কোন ট্রেসপ্যাসার না থাকে, কেউ যাতায়াত করতে না পারে সেরকম। উনি সেভাবে করে দিলেন। প্রায় 4.5 বিঘা জমি পাশে উনি কিনে বাউন্ডারি করে একদম দিয়ে দিলেন। এভরিথিং ইজ ফাইন। চেষ্টা করা হলো যে বাচ্চাটাকে সুস্থ করা যায় কিনা। তো সুস্থ মোটামুটি হয়ে আসলো। হয়ে আসার পরে আপনার দুর্ভাগ্যক্রমে সিটি কর্পোরেশন জায়গাটাকে অ্যাকোয়ার করে নেয়, মানে খাস জমি হয় আর কি, সরকারি খতিয়ান অনুযায়ী। তো পরবর্তী অ্যাকোয়ার করে নেওয়ার পরে ওখানে আপনার মানে প্রাইভেট সেক্টরে আপনার বাসাবাড়ি তৈরি হয়,
তো লজিক্যালি উনি জায়গাটা সেভ করতে পারেন না, মানে অল্টারনেট যে রুটটা দিয়েছিলেন, ওই বাচ্চাটা নাতিটার প্রবলেম আরো বাড়তে থাকে। নাতিটার বয়স এখন প্রায় 27-28, তো এখনো পুরোপুরি ডিসেবলড, কিন্তু বিকজ অফ দোজ জিন, ভালো জিনগুলা, তারা ট্রিটমেন্ট স্টিল চালিয়ে যাচ্ছেন তাদের ফ্যামিলির কথা অনুযায়ী। কারণ কারো না কারোর উপর তো পজিটিভ অবস্থা থাকে সেফটি প্রোভাইড করার জন্য। তো জিজ্ঞেস করলে ওরা বলে যে এর এতটুকু ক্ষতি হয়েছিল, যেমন আগে তো সে পুরোপুরি নড়াচড়া করতে পারতো না, এখন সে মানে মেন্টালি ভালো কিন্তু ফিজিক্যালি বেশ কিছু প্রবলেম আছে, হয়তো হাঁটাচলা করতে পারে না, বাট মানে মানুষের কথা বুঝতে পারে না। আসলে তো উনি মারা গেছেন, হাজি সাহেব যিনি, উনি এখন মারা গেছেন। তো জায়গাটা হচ্ছে এখনো খারাপ। এখনো খারাপ বলতে আমি এক্সাম্পল দিই এরকম যে রিসেন্ট টাইমে ওনার মেজ ছেলে ছোট মেয়ের বিয়ে হয় আর কি। এটা গত বছরের 17ই ফেব্রুয়ারির কথা। বিয়ের পর দিন ফ্যামিলি তো নিয়ে যায়, মানে মেয়ের বাড়িতে যেতে হয়। তো জামাই সহ গেছে মেয়ের বাড়িতে, থাকার পরে ওখানে যাওয়ার পর সারাদিন আপনার বিভিন্ন আশেপাশে যেহেতু আত্মীয়, কিছু আত্মীয় এসেছে দেখতে, আর কিছু বাসায় যেয়ে দেখা করতে হয়েছে আর কি। তো দেখা টেকা করতে করতে রাত 10:30 কি 11:30 এই টাইমে আপনার বড় খালার বাসা থেকে আপনার ওই মেয়েটা এবং তার হাজবেন্ড তারা হেঁটে আসছে। ডিস্টেন্স হবে ধরেন আধা কিলো, মানে ওই একই এরিয়ার মধ্যেই। মানে ওই বাড়ি এবং শ্বশুর বাড়ি, দুই বাড়ির মধ্যে জায়গাটা হচ্ছে আপনি ঈদগাহ মাঠ থেকে, ঈদগাহ মাঠের উপর দিয়ে হেঁটে আসছে। আসার সময় হঠাৎ হাজবেন্ড যে, তার মনে হচ্ছে যে পুরো মাঠ ভর্তি মনে হচ্ছিল, প্রচুর মানুষ, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। হাতে টর্চ ছিল, একটু অন্ধকার, বাট সিটি কর্পোরেশনের লাইট আছে। লাইট দিয়ে দেখছে না, এভরিথিং ইজ ফাইন। আপনার পুকুরের দিকে লাইট দিলেও কেউ নাই, কিছু নেই। দূরে আপনার রাস্তায় লোক দেখা যাচ্ছে, সবকিছু আছে, এভরিথিং নর্মাল, বাট মনে হচ্ছে এই এরিয়াটা শত শত মানুষে ভরা। আচ্ছা, আপনার ওই শ্বশুর বাড়ির গেটের কাছাকাছি আসলে 5-10 মিটার আগে যেটা হয়, মেয়েটার ওড়নাটা কিছু একটা টেনে ধরে বলতে এত হার্ডলি টেনে ধরে, ও সেফটি পিন বা ব্রুচ ইউজ করতো আর কি, জাস্ট ওড়না ঠিক রাখার জন্য। ওটা ভেঙে মাটিতে পড়ে যায়। ও তখন ঘুরে তাকিয়ে দেখে, মেয়েটা তাকিয়ে দেখে তার হাজবেন্ড হচ্ছে পিছনে আরো প্রায় 4-5 মিটার দূরে, আর এত দূর আপনার ওড়নাটা জাস্ট বাতাসে কেউ ধরে আছে। ও তখন ভয়ে দৌড় দেয় এবং ওড়নাটা জাস্ট থেকে যায়। আচ্ছা, এরপর হাজবেন্ডটা ওখানে থাকে, হাজবেন্ডটা ফর সাম রিজন ফ্রিজ হয়ে যায়, নড়তে পারতেছে না। কিছুক্ষণ পর আল্লাহর কালাম পরে দোয়া দুধ পরে, মানে যতটুকু সম্ভব, তারপরে জিনিসটা শিথিল হয়। বাট এর মাঝে সে যেটা ফিল করে যে তার আশপাশে প্রচুর লোক তাকে দেখছে, অ্যাজ ইফ নতুন জামাই দেখতে আসে না মানুষ, সেরকম তাকে দেখছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না, বাট সে ফিল করছে আশেপাশে মানুষ। তো যখন জিনিসটা শিথিল হয় তখন সে বাসায় যায় আর কি। বাসায় যে জিনিসটা ডিসকাস করার পরে প্রাইমারিলি কোনো কিছু জানতে পারে না। ওদিন রাতে যেটা হয়, ওদিন রাতে শোয়ার পরে তাদের যে রুমটা হচ্ছে বাসার একটা কর্নারে। সো দুই সাইডে আপনার জানলা আছে। এক সাইডেরটা হচ্ছে বাসার পিছনে আপনার ঈদগাহ মাঠ, আর আরেক পাশে হচ্ছে পাশে আরেক খালার বাসা, সে দুটোর মাঝে একটু ফাঁকেই। সো খালার বাসা থেকেও আপনার লাইট আসে, রাত্রেবেলা লাইট জ্বালানো থাকে, বারান্দার লাইট, আর পিছনে ঈদগাহ মাঠে সিটি কর্পোরেশনের লাইট। রাতে যখন তারা ঘুমাচ্ছে, সারা রাত আপনার হাজবেন্ডটা খেয়াল করে যে জানালায় 7-8জন মেয়ে মানুষ চুল সহ তারা মানে উকি দেওয়ার চেষ্টা করছে। ছায়াটা দেখতে পাচ্ছে, ফিজিক্যাল কোনো মানুষটা, আই মিন গ্লাস কিন্তু ট্রান্সপারেন্ট, বাট ওই আলোর কারণে মনে হচ্ছে একটা ছায়া, বেশ কিছু ছায়া দেখার চেষ্টা করছে। অনেক খেয়াল করে দেখে একটা সার্টেন ছায়া, এটা হচ্ছে বেশ চুল বড় এবং চুলের মাঝে একটা গিট দেয়া আছে আর কি। দেখে মনে হচ্ছে, মানে কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে শি ইজ দ্য মেইন ওয়ান, যে দেখার চেষ্টা করছে। তো যাই হোক, রাতটা কোনোভাবে পার হয়। পরবর্তীতে পরদিন সে ওই শ্বশুর বাড়িতে ডিসকাস করে জিনিসটা। তো আবার বড় খালার মেয়েকে জিজ্ঞেস করা হয় যে ইউজুয়ালি পজিটিভ অবস্থা থাকে ভালো জিন দ্বারা। তো সে বলে যে ওগুলো কোনো ভালো জিন ছিল না, অবশ্যই খারাপ জিন ছিল, তারপরেও তারা আগের দিন কোনো ক্ষতি করতে চায়নি, বাট নতুন জামাই সেটা দেখার জন্য তারা বেসিক্যালি এসেছিল। মানে ওই জায়গাটা স্টিল নাও এখন কিন্তু আপনার একটু প্রিসাইজ লোকেশন বলে দিই, তাহলে আইডিয়া হবে আপনার, বাট নামটা বলবো না। নাম কিছু বলতে হবে না, তবে আমি বলবো যে যেটা শুনছেন এটা সত্যি ঘটনা, কারণ আমি যাদের সাথে ঘটেছে তাদেরকে চিনি। জায়গাটা হচ্ছে শহরের কোন একটা ট্রেন স্টেশনের পাশেই, মানে রাজশাহীর কোন একটা মেইন টাউনের সিটি বাইপাস এবং ট্রেন স্টেশনের পাশেই প্রাইম লোকেশনের জায়গাটা।
এবং এখনো ওই জায়গাটা মোটামুটি ব্যাকডেটেড এইসব কারণে, মানে মানুষ সহসা আচ্ছা বাসা টাসা করতে বাড়ি করতে চায় না, অনেক খালি জায়গা আছে। এবং পাশে আমাদের ওখানে এখন মানে পুকুর রয়েছে, প্রায় 2 বিঘার মতো জায়গার উপর পুকুর রয়েছে, যেটা সিটি কর্পোরেশন আন্ডার হওয়ার পরেও সেলিং প্রাইস মাত্র 1.5 লাখ টাকা, তারপরেও কেউ কিনতে চায় না জায়গাটা। আচ্ছা, এইরকম অবস্থা, এইরকম অবস্থা, এখনো এরকম অবস্থা, ভয়াবহ অবস্থা তার মানে। এবং ওই এরিয়াতে বেসিক্যালি এটা দিঘি অঞ্চল ছিল, দিঘি ছিল জায়গাটায়। ওই জায়গাটার এরিয়াটাও একটা দিঘি দিয়েই নাম। দিঘিটা এখন ছোট হয়ে গেছে। আপনাকে দিঘিটার ব্যাপারে একটা ঘটনা বলেছিলাম, যে অনেক সাপ এসেছিল, বাচ্চাটাকে বাঁচাতে পারেন। হাবিব, আমি জানি যে আপনি একজন ফটোগ্রাফার, সো আমরা ওই জায়গায় একটা ছবি পেতে পারি না? মানে অবশ্যই পেতে পারি। যদি পাই তাহলে প্লিজ আমাকে মেইল করবেন, আমরা সবাইকে ওই জায়গাটা দেখাতে চাই। অবশ্যই জায়গাটা দেখালে মানুষজন আরো অনেক বেশি ইমাজিন করতে পারবে অনেক কিছু, এবং জায়গাটা হয়তো অনেকে চেনেনও, মানে ভালোভাবে চেনেন। এক্স্যাক্টলি, আপনি জায়গার নাম উল্লেখ করলেন না, বাট ওই প্লেসটার যদি একটা ছবি পাই আমরা, অবশ্যই তাহলে আমরা সেটা হতে পারি। তো এই ছিল ঘটনা। এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আফরান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফরান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আরাফিন হাবিবার ঘটনায়। হাবিবা আপুর বাবার নাম আজিজুল হাসান। উনি একজন ব্যবসায়ী। ওনাদের বাসা 16 বলাশপুর মধ্যপাড়া, ময়মনসিংহ সদরে। ওনার বাবার একটি দোকান রয়েছে, এবং এই দোকান মরাখোলা ঈদগাহ মাঠের পাশে। যারা ওই অঞ্চলে তারা অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন। তার একদম পাশেই রয়েছে মরাখোলা মহাশ্মশান, আর এই শ্মশানের কাছেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাবার ছোটবেলা থেকেই প্রচুর মাছ ধরার নেশা ছিল। তখন ওনার বাবার বয়স বেশি নাই, ঘটনা যখন ঘটে ওনার বাবার বয়স 20 থেকে 25 বছর হবে। সেই রাতে ছিল অমাবস্যা, আকাশ সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওনার বাবা এবং তার আরো 2 জন বন্ধু, মোট 3 জন মিলে তারা যাচ্ছিলেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে। তাদের হাতে ছিল শুধু একটি টর্চ লাইট। 3 জন মিলে একটি টর্চ লাইট, আর মাছ ধরার জন্য একটি পাত্র নিয়ে যাচ্ছিলেন। যে মাছগুলো তারা পাবেন একটি পাত্রে তারা রাখবেন। সেই সময়ে রাত আনুমানিক প্রায় 2-2:30 বাজে। তখন তার বাবা ও তার 2 জন বন্ধুরা মিলে যখন এই শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন, কারণ এই কারণে শ্মশানের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন, এই পথ দিয়ে গেলে সহজেই নদীর কাছে পৌঁছানো যায়। যখন যাচ্ছিলেন তখন ওনার বাবার একজন বন্ধুর পা হঠাৎ করে একটি বাচ্চার কবরের মধ্যে ঢুকে পড়ে। শোনা যায় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি ছোট বাচ্চা যদি এমন হয় যে 7 বছরের নিচে, তখন নাকি অনেকেই এই বাচ্চাদের দেহ দাহ না করে মাটিতে কবরস্থ করে ফেলে। ঠিক সেই রকমই একটি কবরে ওনার বাবার এক বন্ধুর পা ঢুকে যায়। সে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে ওঠে তার পা নাকি নিচ থেকে কেউ একজন টেনে ধরেছে। সে পা বের করতে পারছে না। যাই হোক, সবাই মিলে তার বন্ধুর পা টেনে বের করে। সে অনেক ভয় পেয়ে যায়। তার শরীর প্রচন্ড ঘামে ভিজে যাচ্ছিল। এখন যেহেতু সে এরকম একটা ভয় পেয়েছে, আসলেই কি কবরের ভেতর থেকে কেউ পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল কিনা বা টানছিল কিনা, নাকি শুধু ভয় পেয়েছিল, এটি আসলে বলা যাচ্ছিল না তখনও। কিন্তু তিনি এটা সত্য যে প্রচন্ড ভয় পাচ্ছিলেন, এবং এরকম একটা ভয় পাওয়ার কারণে সে ঠিক করে যে এখন সে মাছ ধরতে যাবে না, সে বাড়ি চলে যাবে। সে যখন মনস্থির করে সে বাড়ি চলে যাবে, যেহেতু তার হাতে টর্চ লাইটার ছিল না, তখন আরেকজন বলে যে তুই তাহলে একা একা কিভাবে যাবি, আমিও তোর সাথে যাব, আমিও আর থাকবো না, কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন লোক মাত্র 3 জন, এখন 2 জন চলে যেতে যাচ্ছে। তখন এই হাবিবা আপুর বাবা, উনি তো অনেক সাহসী মানুষ ছিলেন, তো তিনি একটু মানে এই ঘটনায় রেগেও যান যে ধুর তোদেরকে নিয়ে
কাজ হবে না, যা তোরা যেতে চলে চলে যা, আমি থাকবো, আমি যাব না, আমি মাছ ধরবো। তো যাই হোক, তিনি তাদেরকে বিদায় দিয়ে একা একা মাছ ধরতে চলে যান। তিনি শ্মশান পার করে নদীর পাড়ে বসেন ছিপ নিয়ে। যখন তিনি মাছ ধরা কেবল শুরু করেছেন, তখন হঠাৎ তার কানে আসে যে পানিতে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। তো ওনার বাবা তার হাতের টর্চটা দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে শব্দটা কোথা থেকে আসছে বা এই শব্দটির উৎস কি। যেহেতু পানির মধ্যে হচ্ছে, পানিতেই হয়তোবা আলো ফেললে বোঝা যাবে। তিনি লক্ষ্য করলেন যে যেইখানে তিনি বসেছিলেন তার একটু দূরেই একটি রেলের ব্রিজ রয়েছে, এবং ওই ব্রিজের খুঁটির নিচে অনেক পরিমাণে বড় ছোট মাঝারি মাছ দলা পাকিয়ে মানে ঘোরাফেরা করছে, এবং সেখানেই শব্দগুলো হচ্ছে। তো ওনার বাবার লোভ সামলাতে পারেননি। তিনি যখনই সেখানে যাবেন তখনই এক ধরনের শব্দ উনি পেছন থেকে অনুভব করেন বা শুনতে পান। তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই শ্মশানের মধ্যে বেশ কিছু কলা গাছ ছিল। তো মনে হচ্ছে কলা গাছগুলো এমন ভাবে ভেঙে আসছে যে মনে হচ্ছে যে কিছু হাতি বা মহিষ ওই দূর থেকে কলা গাছগুলো ভেঙে চুরে মারিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, এবং কলা গাছগুলো দূর থেকে ওরকম, কারণ টর্চ মেরেছিলেন, ওরকম মনে হচ্ছিল। তুমি চিন্তা করেন কি ব্যাপার, কি আসছে গাছপালা ভেঙে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পেছনের গাছগুলো নড়তে নড়তে একদম সামনের দিকের কলা গাছের কাছে যখন এসেছে, তখন একদম সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছে যে ওই জিনিসটি এসে ঠিক সামনের দিকে এসে থেমে গেল। উনি এই দৃশ্য দেখে ঘাবড়ে যান। যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু তিনি আসলে ভাবেন যে এখন আর বসে থাকা ঠিক হবে না। একের পর এক এরকম অদ্ভুত ঘটনা ঘটছে, ভয়ের ঘটনা ঘটছে। মনে হয় কোনো সাইন কেউ দিচ্ছে যে আজকে মাছ ধরা ঠিক হবে না। তাই উনি চিন্তা করেন যে চলে যাব, এখন আর মাছ ধরবো না। তিনি যখন ফিরছিলেন, ফেরার সময় কিন্তু তার পথটা শ্মশানের মধ্য দিয়ে আসতে হবে, যেহেতু তিনি শ্মশানের মধ্য দিয়ে গিয়েছেন, এজন্য ফেরার পথটা ওইটাই ছিল। তিনি যখন শ্মশানের ভেতর দিয়ে ঢুকেছেন, তখন তিনি যখন পার হয়ে যাচ্ছিলেন, আশেপাশে ছোট ছোট কবর রয়েছে। ওই যে বিভিন্ন মানুষকে কিন্তু দাহ করা হয় না, দাফনও করা হয়। তো দেখেন যে ছোট ছোট দুজন মানুষ, বাচ্চা আকৃতির দুজন মানুষ, অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট নয়, কারণ অমাবস্যার রাত ছিল, কিন্তু স্বাভাবিক মানুষের মতোই তাদেরকে দেখা যাচ্ছিল, কিন্তু বামন আকৃতির মানুষ। এরকম দুটো মানুষ একটি কবরের উপর বসে রয়েছে, এবং তাদের হাত দুজনই মাঝে মাঝে কবরের মধ্যে তাদের হাত ঢুকিয়ে দিচ্ছে এবং কিছু একটা বের করে খাচ্ছে। কি খাচ্ছে ওইদিকে আসলে টর্চ মেরে সেটি দেখার আর তার সাহস ছিল না। আমরা যখন সামনের দিকে টর্চ ধরি, তখন টর্চের আলোর ফোকাসটা সামনে পড়ার পরেও কিছুটা আলো কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। ওই ঠিক ছড়ানো আলোতেই উনি হালকা করে কিছুটা দেখেছিলেন। তার মনে হচ্ছিল কবরের মধ্য থেকে কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ বের করে খাচ্ছে তারা। এই দৃশ্য দেখে তিনি যতই সাহসী থাকুন না কেন, তার আর মনে সাহস ছিল না। তিনি সমস্ত শক্তি দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর তিনি তার দাদিকে সব ঘটনা খুলে বলেন। দাদি এই ঘটনা শুনে হাবিবাপুর বাবাকে অনেক বকাঝকা করলেও ওই রাত্রেই কুসুম গরম পানি করে এবং পানির মধ্যে নালিতা পাতা দিয়ে তাকে গোসল করান। এরপর থেকে ওনার বাবা আর কখনোই রাতে মাছ ধরেননি। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি যে গল্পটি বলবো, এই গল্পটি আপনাদের কাছে কিছুটা উপন্যাস বা গল্পের মতো মনে হবে, কিন্তু কিছু বাস্তবতা আছে যেগুলো সময়ের সাথে নরম হয় না, বরং সময় পেরিয়ে গেলেও ভিতরের কোথাও শক্ত হয়ে বসে থাকে। মিমির জীবনের গল্পটি ঠিক তেমনি। ছোট্ট এক মফস্বল শহরে, যেখানে বিকেলের আলো ধীরে ধীরে ফুরিয়ে গেলে গলির মাথায় ভেসে আসে আজানের সুর।
দূরে রেল লাইনের ধাতব শব্দে দিনের শেষের ঘোষণা হয়। সেই শহরেই কলেজ পড়ার সময় থেকে শুরু হয় মিমি আর ওর ভালোবাসার মানুষটির গল্প। কোনো সিনেমার মতো ঝকঝক দিয়ে শুরু নয়, বরং খুব সাধারণ, খুব চুপচাপ। পরীক্ষার পর একই বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা, বিকালের রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ আঙ্গুল ছুঁয়ে যাওয়া, রাতের অকারণে ফোন কেটে দিয়ে আবার ফোন করা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তারা একে অপরের ভিতরে এমনভাবে ঢুকেছিল যে আলাদা করে ভবিষ্যৎ কল্পনা করাও ভবিষ্যৎটা স্পষ্ট দেখা যেত। এমন একটা কাহিনীর মধ্যে যখন কোনো ভৌতিক গল্প ঢুকে যায়, তখন সেই বিষয়টা আসলে কেমন হয় সেটাই জানতে পারবেন আজকের গল্পের শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু আজকের গল্পটি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর যারা যারা বর্তমান সময়ে কিশোর কিশোরী আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত গল্পটি শোনার। যাই হোক, মিমি তার যে ভালোবাসার মানুষ তার সঙ্গে প্রতিনিয়ত অ্যাটাচ থাকতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, রাত হলে লুকিয়ে লুকিয়ে দেখা করা, এরকমই ভাবে যাচ্ছিল তাদের দিন। কিন্তু হঠাৎ করে একদিন মিমি মানে রাতের বেলায় তার কি একটা হয়েছে, সে কোনোভাবেই আর তার যে বয়ফ্রেন্ড আছে বা তার যে বন্ধু আছে তার সঙ্গে কোনো রকম কথা বলা একদম বন্ধ করে দেয়। হঠাৎ করেই তাকে মানে একদম সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। তো এই বিষয়টি তার বন্ধু আসলে মেনে নিতে পারেনি। তার বন্ধু কি করে, তার বন্ধু আসলে তার বাড়িতে যে আছে, বাড়িতে সরাসরি বিবাহর প্রস্তাব দেয়। তো যখন বিবাহের প্রস্তাব দেয় তখন মূলত ছেলে অবস্থা বা সব কিছুই ভালো ছিল, এই জন্য বাড়ি থেকে রাজি হয়ে যায়। কিন্তু সেই মিমি আর কখনো রাজি হচ্ছে না, সে সেই ছেলেকে বিয়ে করবে না বা ইভেন কোনো ছেলেকে বিয়ে করবে না। কিন্তু তারা আসলে বুঝতে পারতেছিল না যে এখানের আসল মূল কাহিনীটা কি হয়েছে। তখন এরকম একটা অবস্থা ছিল যে দুজন মানুষ একজন অপরজনকে এতটা ভালোবাসতো, হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল, সেটা আসলে কোনোভাবেই মানার মতো নয়। যাই হোক, বিষয়টা নিয়ে খুবভাবে ভেঙে পড়ে যায় আশরাফ, মিমির যে ভালোবাসার মানুষ। তো আশরাফ আসলে বিষয়টাকে যখন তার বন্ধু আরিফের সঙ্গে শেয়ার করে তখন কাহিনীটার দিক ঘুরিয়ে যায়। তখন আরিফ বলে, চল মিমিকে একটা কবিরাজ দেখাই। কিন্তু যখন কবিরাজ দেখার কথা বলা হলো তখন মিমি আর বাড়ি থেকে বের হয় না, সবসময় বাড়ির মধ্যে থাকবে, সে কোথাও যাবে না, এরকম একটা অবস্থা। কিন্তু মানে তাকে জোর করে নিয়ে যাওয়ার মতো হচ্ছে, কিন্তু কোনোভাবেই সে যাচ্ছে না। যখন বেশি জোরাজোরি হয়ে যায় তখন হঠাৎ করে মিমির চেহারা চেঞ্জ হয়ে যায়, চুলগুলো হঠাৎ করে আকাশের দিকে উড়ে যায়, আবার মাটি শক্ত করে খামচে ধরে, বিভিন্ন রকমের মানে বহির্প্রকাশ পাওয়া যায় মিমির কাছ থেকে। তারপরে এক কবিরাজকে রিকোয়েস্ট করে সেই বাড়িতে নিয়ে আসা হয়। কবিরাজ যখন সেই বাড়ির মধ্যে ঢুকে তখন এই কবিরাজ কিছু একটা বুঝতে পারে। তিনি অনেক সাবধানে তার যে তিনজন আরো লোক ছিল সেই তিনজনকে বাড়ির তিন পাশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর ঠিক যখনই কবিরাজ মিমির ঘরে প্রবেশ করবে তখনই সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা একদম শীতল হয়ে যাচ্ছে। মিমি একদম এমনভাবে চুপ করে আছে যেন সেই কবিরাজকে একদম খেয়ে ফেলবে। কিন্তু কবিরাজ সাহেব ছিলেন খুবই চাঞ্চল্য এবং ধূর্ত। তিনি তার আগেই বলল মিমিকে ধরে রাখার জন্য। 2, 3 জন 4 জন মহিলাও মিমিকে আটকে ধরে রাখতে পারতেছিল না। তারপর হঠাৎ করেই কবিরাজ রুকাইয়া শুরু করে দিল। সূরা ইয়াসিন, বাকারা সহ আরো কোরআন শরীফের অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা পড়তে পড়তেই হঠাৎ করে মিমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই কবিরাজ বলল, এর উপরে অনেক বড় শক্ত একটা জিন ধরেছে। রাতের বেলা বাড়ির বাহিরে যাওয়ার ফলেই তার এরকমটা হয়েছে।
কিন্তু এখন এর থেকে বাঁচার উপায় একটাই, এখন থেকে আর বাড়ির বাহিরে যাওয়া যাবে না এবং খুব তাড়াতাড়ি একে বিবাহ দেওয়া লাগবে, কারণ সেই শয়তান এর পুরো পিছনে লেগে পড়েছে। তাই খুব তাড়াতাড়ি আশরাফের সঙ্গেই বিয়ে হয়ে যায় মিমির। কিন্তু এখনো মিমির সেই রকম যে খিঁচুনি বা আশরাফকে ভালো না লাগার স্বভাবটা থেকেই গেছে। কিন্তু আশরাফ ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে এখন পর্যন্ত সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, কারণ সে জানে তার জন্যই সে এইরকমটা হয়েছে। কিন্তু পরবর্তী সময় আসলে মিমিকে একদিন ভুলভাল বুঝিয়ে একটা বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যেই কবিরাজ তাকে বড় রকম একটা তাবিজ দেয়। যেই তাবিজটা করার পর থেকে মিমি এখন অনেকটাই সুস্থ বলে দাবি করে আশরাফ। এই গল্পটি আমাদের কাছে যেই আশরাফ পাঠিয়েছে, সেই আশরাফই আসলে সত্যিকার একটি গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছে। আমার কাছে গল্পটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেই বিষয়টি কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, প্রিয় লিসেনার্স, শেষ করছি আজকের গল্প। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি প্রথমেই জানাচ্ছি আপনাকে অনেক অভিনন্দন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। আমি ফাহমিদা ইসলাম তৃষ্ণা বাড্ডা থেকে বলছি। আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা বা এক্সপিরিয়েন্স অ্যান্ড প্যারানর্মাল যেটাই বলেন সেটা শেয়ার করছি সবার সাথে। যদি ভালো লাগে সবাইকে শোনাবেন। এটা শুরু হয়েছে আমি যখন একদম ছোট, তখন থেকেই আমি প্রায় রাতে অনেক কান্না করতাম। বড় বড় চোখ করে আমি আমার আম্মুর দিকে তাকিয়ে কান্না করতে থাকতাম। তো আম্মু তখন আমাকে সূরা টুরা পড়ে অনেক ফুটো দেওয়ার পর প্রায় হাফ এন আওয়ার পর আমি নর্মাল হতাম, হয়ে ঘুমিয়ে যেতাম। তো এটা মেবি অনেক দিন হয়েছে। তারপরে আমাকে একটা হুজুর দেখায়, আমাকে তাবিজ দেয়, পড়া পানি দেয়, তারপর আমি আবার নর্মাল হয়ে যাই। তারপর প্রায়ই আমার সাথে এরকম হতো, কিন্তু আমি এগুলো বলতে পারতাম না। আমি যে রাত্রে কান্না করতাম বা আমি যেরকম অ্যাক্টিভিটি গুলো করতাম এগুলো আমি বলতে পারতাম না। তো আরেকটা বড় ঘটনা যেটা হয় আমার সাথে, সেটা হচ্ছে আমি তখন মেবি ক্লাস 7-এ পড়ি। তো আমি সবসময় বাসায় স্যান্ডেল পরতাম, আর আমি সবসময় রুমটাকে অন্ধকার করে তারপর ঘুমাতাম। তো আমার বোনটা ছোট থাকায় আমি মাঝে মাঝে আমার বোনকে নিয়ে শুতাম। আর আমার রুমে যেহেতু এসি চলতো, এই কারণে আমার সব দরজা জানালা লাগিয়ে ঘুমাতে হতো। তো একদিন এমন ঘুমাচ্ছি, স্যান্ডেল কিন্তু আমি আগেই বলেছি যে স্যান্ডেল আমি সবসময় পরতাম। তো আমি স্যান্ডেল খুলে বিছানায় উঠে ঘুমালাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। মেবি ওইটা 2টার দিকে ছিল রাত, আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমার যতটুকু ধারণা। তো রাসেল ভাই, রুমটা যতই অন্ধকার থাকুক একটা টাইমে মনে হয় যে আবছা আবছা সবকিছুই কিন্তু বোঝা যায়। তো আমার রুমের একটু বর্ণনা দিই। রুমের মাঝখানে ছিল আমার খাট, এক সাইডে ছিল পড়ার টেবিল আর কম্পিউটার টেবিল, আরেক সাইডে ছিল আলমারি। তো এই দুই সাইড দিয়ে একটা মানুষ হেঁটে যেতে পারবে, এতটুকু জায়গা। তো মশারি টানানো ছিল, এই কারণে আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার পায়ের সামনে কেউ বসে আছে। অ্যাজ লাইক আমার পাটা যেদিকে, আমি তার পিছন সাইডটা দেখছি এবং অনেক বড় বড় চুল। ইভেন আমি ভালো করে খেয়াল করলাম, তখন দেখলাম যে সে আমার আম্মুর জামা পরে আছে। তো আমি অনেকক্ষণ দেখলাম যে এটা কি আমার ভুল ধারণা না আমি আসলেই দেখছি। তো
অনেকক্ষণ দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে না, এটা সত্যি কিছু একটা আমার সামনে এমন বসে আছে। আর যেহেতু দরজা জানালা লাগানো, আম্মুর আসার তো কোনো ওয়েই নেই। তারপর আমি তো পুরাই মানে হতভম্ব যে এটা কি হচ্ছে আমার সাথে, কারণ আমি আগে কখনো এরকম ফেস করিনি। তো আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমার বোন একটা নাড়া দেওয়ার পর মানে ওই জিনিসটা, অবয়বটা দাঁড়িয়ে গেল। স্যান্ডেল পরে আমার রুম দিয়ে হাঁটছে, আমার খাটের কর্নার গুলোতে হাঁটছে এবং তার কাঁধটা মশারির মধ্যে লাগছে আর আওয়াজ হচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি কি করব তখন বুঝে উঠতে পারছিলাম না। আমি মাঝে মাঝে একটু তাকিয়ে দেখছিলাম যে হাঁটছে। আমি তার ফেস দেখিনি, ফেসটা দেখতে পারিনি, কিন্তু ব্যাক সাইডটা আমি পুরাটাই দেখেছি। নারী অবয়ব ছিল একটা। তারপর প্রায় অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে এরকম হলো। আমি ভয়ে উঠতেও পারছি না, কিছু করতে পারছি না। আমার বোন হঠাৎ আমাকে নড়ে আমাকে ধরে শুলো। তো হঠাৎ করে দেখলাম যে ওই জিনিসটা নাই। আমি কোনোভাবে ভোরের আজানটা দেওয়ার পর্যন্ত ওয়েট করলাম। ভোরের আজানটা দেওয়ার সাথে সাথে উঠে দরজাটা খুলেই আম্মুর কাছে যেয়ে সবকিছু বললাম। ওই দিনে আম্মু আবার নানুকে সবকিছু বললো। নানু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। ও আরেকটা কথা রাসেল ভাই, আমি কিন্তু স্যান্ডেলটা আমার বারান্দায় পেয়েছি উঠে। আর আম্মুর যে জামাটা পরা ছিল ওই জামাটা আর খুঁজেই পাইনি, একদম গায়েব হয়ে গিয়েছে। আর পরে আমি হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে একটা রুমে নিল। আর রুমটা পুরো অন্ধকার ছিল। তো আমার আম্মুকে বললো যে ওকে আমি যখন সূরা পড়ে ফু দিব, ওর সাথে যদি কিছু থেকে থাকে তাহলে ও কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলবে। যেই কথা সেই কাজ। কি যেন পরে আমাকে ফু দিল, আমি সেন্সলেস হয়ে গেলাম না ঘুমিয়ে পড়লাম, আমি বুঝতে পারিনি। প্রায় 5-7 মিনিটের পর আমার জ্ঞান আসছে। আসার পর আমাকে একটা তাবিজ দিয়েছে আর বলেছে যে এটা নাকি আমার ছোট থেকে আমার সাথে থাকে এই জিনটা। তো ও আমাকে পুরাপুরি ভাবে মানে কবজা করতে চেয়েছিল, কিন্তু সে ওয়েতেই সে ছিল, কিন্তু পুরোপুরি ভাবে এখনো পারেনি। তারপর আমাকে যে তাবিজটা দিল, বলল যে এটা সব সময় রাখতে হবে, ইভেন বিয়ের পরও। এটা আমার সাথে না রাখলে যে কোনো সময় আমার বড় কোনো ক্ষতি হবে। তো আমি তাবিজটা কন্টিনিউ করলাম সব সময়। হঠাৎ করে আমার তাবিজটা হারিয়ে যায়। তারপর আমি আবার তাবিজ নিয়ে আসি ওনার কাছ থেকে, সাথে সাথেই দেরি করিনি। এরপর আমার বিয়ে হয়ে যায়। তারপর মাঝে মাঝে আমার সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়, যেমন বোবা ধরা বা ঘুমের মধ্যে মনে হয় পা ধরে কেউ টানছে, এরকম। তো এগুলো নর্মাল ভাবে নিয়েছি, কারণ আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এই তো। আর রাসেল ভাই, কাহিনীটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শোনাবেন। আর আমার বলাটা যদি সুন্দর না হয়ে থাকে তাহলে আপনি ইচ্ছে করলে আপনিও বলতে পারেন এভাবে নিজের মতো করে। আর এটা আমার সাথে ঘটে যাওয়া সত্যিকারের একটা ঘটনা, যেটা কোনোদিনও ভুলার মতো না। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কাটা মাথা এই ঘটনাটির নাম। এবং কাটা মাথা নিয়ে আমরা অনেক ঘটনা শুনেছি, এবং এত ঘটনা থাকতো না যদি এইরকম ঘটনা কারোর সাথে না ঘটতো। চলুন শুনে আসি, দেখি আমাদের এই ঘটনায় আমাদের যিনি স্টোরি টেলার তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন। তো কথা না বেরিয়ে আমি সরাসরি আমার ঘটনা চলেছি। তো রাসেল ভাই বলে রাখা ভালো, আমি তখন পর্যন্ত আর কি আমি কক্সবাজার কখনো যাইনি। সো এটা যাওয়ার খুবই ইচ্ছা, অনেক আগ্রহ ছিল, যার কারণে আর কি খুব আগ্রহ নিয়ে আর কি কক্সবাজারটা যাওয়া। তো জিনিসটা এমন হয়
যে আমাদের এলাকা থেকে পিকনিক ছাড়ে। পিকনিক টাইপের কি এখান থেকে 10 জন, ওইখান থেকে 10 জন হয় না, ওই যে ফর্ম বিতরণ করে যে পিকনিকটা, সো ওই পিকনিক ছাড়ে। তো ওইটার মধ্যে আমি আর আমার এক ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ড দুজনে মিলে সেই পিকনিকের টিকিটটা আর কি নিই আর কি। তো নেওয়ার পরে হয় কি যে আমরা প্রায় 40 থেকে 50 জন একটা বাসে মধ্যে পিকনিকে যাই। তো যাওয়ার পরে যেটা হয় যে আমরা প্রথমে বান্দরবন, জিনিসটা এরকম সেট করেছিল, প্রথম বান্দরবন থেকে দেন কক্সবাজার যাবে। তো যেরকম কথা তেরকম কাজ। তো প্রথমে আমরা সেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। তো বান্দরবন যাওয়ার পরে আমরা ঘুরতে ফিরতে প্রায় রাত 8-9 বা এরকম বেজে গেছে। তো বাজার পরে আমরা কি করলাম, যেহেতু আমরা কোনো হোটেল বুক করিনি, কিছু বুক করিনি, কারণ যাবো 2 রাত 3 দিন এরকম সিস্টেম। তো কি করি যে অন দ্য স্পট ওই সময় আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই। তো ওই 8টার সময়, আনুমানিক 8টার সময় আমরা বান্দরবন থেকে রওনা দিই। কক্সবাজার যেতে যেতে প্রায় আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন এইরকম, তার থেকে বেশি হইতে পারে, লেগে গেছে। তো লাগার পরে তো আমরা যেটা হয়, আমরা জায়গাটা হলো গিয়ে আপনার ডলফিন মোড়, যে কক্সবাজার ডলফিন মোড়টাতে সামনে গিয়ে একটা মেলার মতো মাঠ আছে, সেই মাঠে গিয়ে আমরা বাসটা রাখি আর কি। তো রাখার পরে রাসেল বললামই তো যে যেহেতু কোনো রুম বুকিং করা হয়নি, তাই সবাই বাসে থাকবে এরকম চিন্তা ভাবনা। তো আমি আর আমার বন্ধু যেহেতু কক্সবাজার কোনো সময় দেখিনি, তো আমাদের বন্ধু অনেক আগ্রহ থাকে যে কক্সবাজারটা আগে দেখবো। তো জিনিসটা হলো আপনি জানবেন যে ঝাউবনের পাশে যে মাঠটা, ওইখান থেকে যদি বাসটা রাখে তাহলে সমুদ্রের যে ঢেউটা, রাতে সমুদ্রের যে ঢেউটা সম্পূর্ণ আওয়াজটা এখানে আসে। তো আসলে আমি আর আমার বন্ধু কোনো কিছু না ভেবে দেন ওই কক্সবাজার যে দেখবো ওটার জন্য আমরা দুজনে রওনা দিই। তো রাসেল ভাই রওনা দেওয়ার হয়তো মেইন সমস্যা হলো যে রওনা যে দিব আমরা, আমরা কক্সবাজার যেতে হলে যে ঝাউবনটা ওটা পার করতে হবে। তো ঝাউবনটা পার করতে হবে, আমরা তো কোনো কথা নেই, যে কোনো বাধা আমরা অতিক্রম করবো, তো পার করতে হবে। তো আমি আর আমার বন্ধু মিলে আল্লাহ এখন আমরা চলে গেলাম। তো জিনিস হলো ঝাউবনের ভিতর রাসেল ভাই কি বলবো আপনাকে, এত অন্ধকার যে আমি আমার পাশে থাকা আমার বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না, এবং কি আমার আমি যে হাত সামনে উঠে আমার সামনে শুধুমাত্র চাঁদের আলোর সামনে কিছুটা আপসা দেখা যাচ্ছে, যে না ওই যে সামনে রাস্তা আছে বা ওই যে সমুদ্রের যে ঢেউ বাতাস এটা বেশ আছে, সামনে বেশি দূর না। তো আমরা এটা চিন্তা করে দুজনে যাও আল্লাহ করতে 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 সামনে গেলাম। তো যেই সমুদ্রের সামনে গেলাম, সমুদ্র ভালোই দেখলাম, কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পরে যেটা হয় যে একটা গাছ, মরা গাছ। তো মরা গাছটা জিনিসটা হলো কি যে প্রবলেমটা শুরু এখান থেকে, একটা মরা গাছ আমরা দুজনে আমরা মরা গাছ ভেবে সেটাকে অতিক্রম করলাম, পার করলাম। পার করার যে পাওটা দিয়ে পার করলাম, তখনই কি বলবো, খুব বিশ্রী একটা গন্ধ, খুব বিশ্রী, হয়তো বা কোনো পচা জিনিস, মানুষ পচা অথবা যে কোনো জিনিসই একটা খুবই বাজে একটা গন্ধ। তো এটা আমরা দুজনে ফিল করি। আমি ওকে বললাম কি তুই কি কিছু গন্ধ পাইছিস? তো বললো পাইছি। তো বললাম আচ্ছা, আমরা তো ওটা মাথায় নিয়ে নিই। তো আমাদের মতন আমরা ঘুরলাম। তো রাসেল ভাই সমস্যাটা হয় এখান থেকে। তো আমরা ঘোরার পরে ভাবলাম যে ঘন্টাখানি ঘুরছে, ভাবলাম যে অনেক রাত হয়েছে, ওরা তো মনে হয় আমাদের খুঁজতেছে। তো সমস্যা হলো যে ওদের সাথে যে আমাদের কন্ট্যাক্ট করবে যে ম্যানেজ, ওদের নাম্বারটা আমার নেওয়া হয়নি। ওদের নাম্বারটা যেহেতু নেওয়া হলে কল দেওয়ার কোনো স্ক্রিপ্ট নেই। আমরা আসলে ঝাউবন দিয়ে যে আবার ব্যাক করবো, ঝাউবনটাতে যে ব্যাক করবো এই সাহসটা আমরা পাচ্ছি না, এত রাতে আমরা পরবর্তীতে সাহস পাচ্ছি না যে এই জামবাদ আবার ব্যাক করবো। তো আমরা কি করলাম, যেহেতু আমরা মেন রুট দিয়ে আসছি, তো মেন রুট দিয়ে ঘুরে যাবো, ওই জায়গাটা মেন রুট দিয়ে ঘুরে যাবো। তো বলে রাখে ভালো, আমরা জানতাম যে কক্সবাজারে মানুষ থাকে অনেক, কিন্তু সেদিন খুবই কম মানুষ ছিল, যা কি বলবো, আমরা একটু ভীতু টাইপের হয়ে গেছিলাম আর কি, খুবই কম মানুষ। তো আমরা ভাবলাম যে মেন রোড দিয়ে যাবো। তো মেন রোড যাওয়ার পরে আমরা একটা রিস্কাওয়ালাকে দেখতে পেলাম। রিস্কাওয়ালাকে আমরা তো বলতেছি, ভাইয়া আচ্ছা আপনি যে এই যে আমাদের এখান থেকে যে ডলফিন মোড়ের সাথে যে কি বলে এটাকে মেলার মাঠ, এই যে বাস রাখে, এটা কোন জায়গাতে যায় এটা বলতে পারবেন? তো সবচেয়ে অদ্ভুত কথা হলো রিস্কাওয়ালা আমাদের উত্তর দেয় যে এটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর। আমরা দুজনে শুনে অবাক, কি বলেন, আমরা এত দূর পায়ে এখানে চলে আসবো, এটা তো কোনো প্রকারই সম্ভব না। 7 কিলোমিটার দূরে কিভাবে হতে পারে? তো আসলে এটা শুনে আমরা দুজনে আর তার সাথে কোনো কথা বলিনি, আমরা হাঁটা শুরু করলাম। তো রাসেল ভাই
বিশ্বাস করবেন না, প্রায় আমরা 2 ঘন্টা হাঁটছি, ওখান থেকে 2 ঘন্টা হাঁটছি, আমরা কোনো কিছু খুঁজে পাইনি। কিন্তু এই 2 ঘন্টার ভিতরে আমরা একটা মানুষ দেখলাম না, ওই জায়গায় একটা মানুষ, কাকতালি হলো সত্য, একটা মানুষ দেখলাম না। যাই হোক, হাঁটার পরে আমরা একটা মনে হয় একটা খালের মতন, খাল বলতে যে কি বলে এটাকে, যে ময়লা ড্রেন যে এরকম না, এরকমের মধ্যে একটা 2টা লোক, একটা বয়স হবে 10 আর একটা প্রাপ্ত বয়স 25-30 হবে এরকম, ওরা মাছ ধরতেছে ট্যাটা দিয়ে। তো ট্যাটা দিয়ে মাছ ধরতেছে, আমরা মনে করেন জিজ্ঞেস করলাম যে ভাই কি করতে, সামনে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি করতেছেন। তো সবচেয়ে আশ্চর্যজনক হলো, যদি মনে করেন যে একটা মানুষ সাথে কথা বলবে, একটা অ্যান্সার তো দেবে, অত বা কিছু তাকাবে তো ভাই। ওনাদের শরীর আকৃতি, মনে করছে বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে আমরা মানুষই না। আমরা যে আসছি ওনার সাথে কথা বলছি, কোনো রিয়াকশনে নেই, তারা আমাদের দিকে অন্তত একটু তাকালো পর্যন্ত না। তো আমরা দুজন একটু অবাক হয়ে গেলাম, কি রে ভাই এটা কোন জায়গায় এলাম, একটু কথা বললাম তাকালো না, অ্যান্সার তো দেবো দূরের কথা। যাই হোক, আমরা তারপর টাকলাম ভাই একটু শুনবেন, তো কোনো কথা নেই। তো যাই হোক, আমরা আবার ওনার সাথে কথা না বলো, পিচ্ছির হাতে দেখে একটা ব্যাগ। তো আমরা কি করলাম যে একটা ব্যাগটা দেখি কি মাছ ধরে। তো মনে করেন যে সুমন ভাই আর রাসেল ভাই, যেটা হয় যে এই ব্যাগটার মধ্যে যা দেখলাম, এটা আসলে দেখার জন্য ওই টাইমে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ও প্রস্তুত ছিল না, আমিও প্রস্তুত ছিলাম না। রাসেল ভাই, আমরা যেটা দেখলাম, সেই ব্যাগের মধ্যে 2টা মাথা, একটা মাথা হলো রাসেল ভাই আমার নিজের, আর একটা মাথা আমার বন্ধুর। আমরা দুইজনই একই সাথে সেই জিনিসটা দেখলাম, দেখলাম। দেখার পরে আসলে রাসেল ভাই ওই টাইমে কি করা উচিত আমি জানতাম, আসলে আমাদের জানা নেই। মনে করেন যে আমরা ওই ছেলেটাকে একটা ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে আমরা দুইজন মানে চোখ বুঝে এক কথা চোখ বুঝে এক দৌড়, কোন জায়গায় কোথায় যাবো জানি না, কিন্তু কথা হলো আমরা খুবই ভয় একটা দৌড় দিতে প্রায় 20 মিনিটের মতন দৌড়েছি। আমরা জানি না কেন, মানে আমরা খুব ভয়, আমরা মনে হচ্ছে যে আমরা যদি একটুখানি দাঁড়াবো আমাদের মানে হয়তো বা সামনে আসতে পারে। তো এটা কিন্তু না বলে আমরা 20 মিনিটের মধ্যে প্রায় দৌড়াইতে। তো যাই হোক, একটা জায়গায় একটা বাড়ির মতন ছিল, গেটের সামনে, ওখানে গিয়ে দাঁড়াই। তো আমরা দুজনে খুবই ভয় পাইছি। আসলে এটা তো বলার মতন যে কি পার, আমাদের দুজনের শরীর দিয়ে ঘাম ছুটতেছে, এত পরিমাণ ভয় পাইছি। তো কথাও বলতে পারতেছে না। তো অন দ্য স্পট সবচেয়ে মজার বিষয় হলো, ওই টাইমে যে আমাদের যে বাসে যে লাইন ম্যানেজার ছিল, ওনার সাথে দেখা। তো ওনারা আমাদের তো বকাঝকা, আমরা কোথায় ছিলেন, আপনারা তো খুঁজতেছি। আমরা বললাম ভাই আমরা তো রাস্তায় ফেলছি, 2 ঘন্টা যাবত আমরা ঘুরতেছি, আরো বেশি হবে, আমরা তো গাড়ি খুঁজে পাচ্ছি না আর কি জিনিসটা। তো ওরা বলে যে ঠিক আছে আসো। তো আমরা তখন আর ওনাকে কিছু বলিনি। তো সবচেয়ে মজার বিষয় হলো, আমরা হাইট গেল 10 মিনিট হাঁটলো, হাইটটা আমাদেরকে বাসের সামনে নিয়ে গেলো। কিন্তু জিনিসটা হলো যে একটা যেখান থেকে নিয়ে গেল, সবচেয়ে মজা, আমরা যে 2 ঘন্টা যে হাঁটছি, ওইখান থেকে না হলে আমরা কমপক্ষে 7 বার হাইটে গেছি, কমপক্ষে 7 বার রাউন্ড দিচ্ছি। কিন্তু আমরা এই জায়গাটা কোনো মতো মাথা ক্যাচই করতে পারলাম না যে এই জায়গা 7-8 বারের মতন হবে রাসেল ভাই। তো মনে করেন যে আমরা দুজনই অবাক যে কি হলো, এখান থেকে আমরা এতবার রাউন্ড দিলাম, এটা দেখলাম না, আর এখানে একটা মানুষও নেই, ওদের সাথে দেখা হলো না। তো আসলে আর কিছু বলা নাই। তো আর আমি কোনো মতন সেই বাসে গেলাম। যাওয়ার পরে তো ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো কোনো মতন ওদের সবার সাথে বাসের মধ্যে ছিলাম। আগেই বলেছিলাম যে আমরা হোটেল রুম ভাড়া করে নিই। সো বাসের মধ্যে থাকার পরে আমরা কি করলাম, সকালবেলা যে ওরা বলতেছে যে ঘুরতে যাবে, তো আমরা আর ওদের জন্য ওয়েট করিনি, আমরা ডাইরেক্ট কি করছি, আমরা বাস কাউন্টারে গিয়ে সম্ভবত এটা শ্যামলী না, হ্যাঁ শ্যামলী গাড়ি ছিল, একটা আউটল্যান্ডের গাড়ি আর কি, মানে কোনো টিপ মারার কথা আলাদা। তো ওই কাউন্টারে গিয়ে আমরা কি করলাম, ওই টিকিট নিলাম। তো ওই সকালবেলায় আমরা ওখানে মানে রাত্রে পর ওদের সাথে থাকার পরে 1 মুহূর্ত থাকিনি। ওই সন্ধ্যার পরে আমরা ওই টিকিট সকালবেলার টিকিট নিয়ে আমরা একদম ওইখানে ওই সকালবেলায় আমরা বাসে উঠে যাই। বাসে উঠে যাওয়ার পরে আমরা বাসায় চলে এসে, তারপর বাসায় এসে পরে বাবার কাছে বললাম। তো আমাদের পানি পড়া যা লাগে বাবা খাওয়ালো, হুজুরকে দেখাইলো, তো পানি পড়ে দিল। তারপরে আসলে আর কিছু হয়নি। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর প্লিজ শেয়ার করার আগে আমাকে একটু জানিয়ে দেবেন।
আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আসলে এই ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার কাজিনের সাথে ঘটে যাওয়া। আপনার গ্রামটা একটু মেনশন করলেন? আমার বরিশাল গৌর নদীতে আমার দেশের বাড়ি। বরিশাল করোনা। হ্যাঁ, আমার গ্রামের নাম হচ্ছে সুন্দরদী। সুন্দরী, আচ্ছা। তো এটাও অনেক আগের ঘটনা। আমার কাজিন এখন হচ্ছে ওইখানকার আওয়ামী লীগের কোন একটা নেতা পর্যায়ের। আচ্ছা। ওনার ছোটবেলার ঘটনা ছিল, ওর নাম হচ্ছে বুলবুল। আচ্ছা। তো ওনার মুখ থেকেই শুনেছিলাম একটা সময়। ওনার খুব ভালো বন্ধু ছিল, সম্পর্কে যদিও ওনার চাচা ছিল, কিন্তু ওনারা প্রায় সমবয়সী হয়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। অর্থাৎ একটা বন্ধুর সাথে আমরা যে খুনসুটিগুলি শেয়ার করি বা যে ফাজলামোগুলি করি সেটা করতো। গ্রামে এর মধ্যে যেটা হয় যে একসাথে খেলাধুলা করা, ফল চুরি করা, মাছ ধরা, এইগুলি আর কি। তো ফলের সিজনে, অর্থাৎ মৌসুমী ফলের তো একটা সিজন থাকে, এই সিজনটাতে যেটা হতো যে সমবয়সী বা উঠতি বয়সী যে ছেলেরা থাকে, ফল চুরি করা, কারো কাছে ডাব, আম, এগুলো একদম কমন একটা ব্যাপার ছিল। আচ্ছা। তো অনেক সময় প্ল্যান করে করা হয় বা অনেক সময় চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার কারণে স্পেসিফিক 2-4জন ফ্রেন্ড মিলে এগুলি করে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে দেখা গেছে এই ঘটনাগুলি ওই ওনার যে চাচা বা ফ্রেন্ড টাইপের যে চাচাটা ছিল, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন। তো ওনারা একদিন ঠিক করলো যে আমরা অমুক দিন, অর্থাৎ যেদিন প্ল্যানটা করে তার ঠিক 3-4 দিন পরে যে আমরা 2জন মিলে যাব ফল চুরি করতে। আচ্ছা। তো ওরা হচ্ছে গাবের 2টা প্রকারভেদ হয় হয়তো জানবেন, যেটা যে বিলাতি গাব এবং বন গাব বলে গ্রামের ভাষায়। তো ওরা গাব চুরির একটা প্ল্যান করে যে আমরা গাব চুরি করবো। আচ্ছা। তো হিসেব ছিল যে গ্রামে এমনিতেই 10টার মধ্যে ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়ে, অর্থাৎ নীরব হয়ে যায় একেবারে। আচ্ছা। তো আমাদের প্ল্যান ছিল রাত 12টার সময় আমরা গাব চুরি করতে যাব। আচ্ছা। তো রাত 12টা বাজার ঠিক 15 মিনিট বা 20 মিনিট আগেই উনি একটু খেয়ে রেস্ট নিচ্ছিল যে ও তো আসবেই, ও আসলে ডাক দিলে চলে যাব। আচ্ছা। তো স্বাভাবিকভাবে সে দরজায় নক করার পরে ওদের সিগন্যাল বুঝতে পারে যে ও আসছে। তো যথারীতি ও যায়, কোনো কথাবার্তা না বলে একটা ব্যাগ নেয়, লুঙ্গি পরা, লুঙ্গির ভাজে একটা ব্যাগ নিয়ে ওরা চলে যায় বাগানে। তো দুজনেই একটা গাছে ওঠে। গাছে ওঠার পর ওরা হচ্ছে যে ওই ফল যখন ছিঁড়তেছে একটা একটা দেখে দেখে পাকাগুলি, তো তখন ও কয়েকটা ফল, অর্থাৎ 2টা বা 3টা ফল ছেঁড়ার পরে লক্ষ্য করলো যে ও যেই ডালটাতে বসা বা যে ডালটাতে বসে ও ফলগুলি ছিঁড়তেছে, গাবগুলি ছিঁড়তেছে, তার উপরে 3টা বা 4টা ডালের উপরে হচ্ছে ওই চাচা আলাউদ্দিন যিনি, উনি বসা। আচ্ছা। তো ডালের উপরে? হ্যাঁ, মানে উনি আগে উঠছে, ফলে উনি আচ্ছা, আচ্ছা। উপরে বসা, ও উপরে বসা। পরে ওঠায়, ও 3-4 ডাল নিচে বসা। আচ্ছা। আচ্ছা। তো ও ডালে বসে ছিঁড়তেছে। তো তখন ও 2টা বা 3টে ফল ছেড়ার পরে নেক্সট আরেকটা ফল যখন টার্গেট করে ছিঁড়তে যাবে, তখন দেখলো যে ও ঠিক ছিঁড়তে গেছে, তখন ওই ফলটা ওর চাচা ছিঁড়ে ফেলছে। আচ্ছা। তো একটু রাগ হয়েছে যে তুই ওখানে বসে আছিস, তুই ওখানেরটা ছেড়, আর এখানে কেন হাত দিচ্ছিস। তো স্বাভাবিকভাবে রাগ হইলেও কিছু না বলে, আলটিমেটলি ফল ভাগাভাগির পর তো অর্ধেকই নিবে, কিন্তু তারপরে ফল চুরি করার বা নিজের হাতে ছেড়ার যে একটা আনন্দ, সেই আনন্দে ভাগ বসানোর যে রাগ, সেই রাগটা আর কি। তো উনি যখন আরেকটা ফল ছিঁড়তে যাবে, ওই একই ঘটনা। তো তখন ওনার টার্গেট করা 2-3টে ফল যখন ওনার ওই চাচা ছিঁড়ে নেয়, তখন ওনার টনেক নড়ে যে উনি যতটুকু উচ্চতায় বসা, অর্থাৎ 2 থেকে 3 ডাল উপরে বসা, সেইখান থেকে তার হাত এখানে আসার কথা না। এটা যখন উনি ভাবে, উনি আর উপর দিকে তাকানোর সাহস পাচ্ছে না, ওনার ঘাড় ঠাড় ঘেমে যাচ্ছে আর কি। তো তারপরে হচ্ছে কি হচ্ছে, উনি আবার একটা ইচ্ছা করেই হয়তো পরীক্ষা করার জন্য বা ব্যাপারটা রিয়েলিস্টিক কিনা, মানে সত্যিই ঘটতেছে কিনা, বা উনি যা ভাবছে তাই কিনা সেটা জাজ করার জন্য আরেকটা ফলের দিকে ঠিকই হাত বাড়াচ্ছে, কিন্তু উনি আস্তে আর চোখে হচ্ছে একটু দেখার চেষ্টা করতেছে উপরের দিকে। আচ্ছা। তখন দেখলো যে উনি ওখান থেকে হাত বাড়াচ্ছে এবং ওনার হাতটা স্বাভাবিক মানুষের যে হাত, তার চেয়ে প্রায় 3-4 গুণ লম্বা হয়ে এসে এই ফলটাকে ছেড়ে দিচ্ছে। এইটা দেখার পর উনি ভাবছে এইখানে প্রতিবাদ করা বা কিছু বলা, ভয় পেয়ে চিৎকার করা, এই সবগুলি হচ্ছে যে বিপদে পড়ার মতো, যাই করুক, কারণ উনি অলরেডি ওটার কাছাকাছি, ওই জিনিসটার কাছাকাছি। তো উনি ভাবলো যে এখানে মানে ওনার ভয়ে বহিঃপ্রকাশটা করাটা হচ্ছে একটা বোকামো হবে। ঠিক আছে, যত একটা স্ট্রং ছিল এবং গ্রামে বড় হয়েছে, টুকটাক ভৌতিক অভিজ্ঞতার মধ্য থেকেই মোটামুটি এরা বাড়ছে। একটা ভয় কাজ করলেও ভয়ে ওইভাবে অচেতন হয়ে যাওয়া বা চিৎকার করা, এই ব্যাপারটাতে সে এইরকম প্যানিক হয় না আর কি। তো উনি ভাবলো ওনার জন্য এই মুহূর্তে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে একদম নিঃশব্দে গাছ থেকে নেমে পড়া এবং এখান থেকে মানে এই জায়গাটা ত্যাগ করা। উনি যা বোঝার বুঝে ফেলছে। তো এটা বোঝার সাথে সাথে উনি কি করছে, আস্তে আস্তে কোনো কথা না বলে ব্যাগটা ওইভাবেই গাছের উপরে রেখে, মানে কোনো কিছু তো রিস্কে জানে, যতটা সম্ভব নিঃশব্দে আবার গাছ বেয়ে নেমে হচ্ছে ভোদর
তো এই গাছটা মানে হচ্ছে যে মোটামুটি একটা হিন্দু বাড়ির কাছাকাছি একটা বাগান, আচ্ছা তো সেই বাগানেরই একটা গাছ। তো আচ্ছা। ওইটা থেকে নিজেদের বাড়িতে আসতে হলো হচ্ছে কিছু জমি আছে, ফসলি জমি, যেটা ওই সিজনটাতে ফসল চাষ হচ্ছিল না, মানে খালি জমি আর কি। এই খালি জমির যে আল, অর্থাৎ জমির যে বাউন্ডারি থাকে, এটাকে গ্রামের ভাষা হচ্ছে আল বলে। তো ওই আলের উপর দিয়ে উনি জোরে আসছে যখন একদম ওই ক্ষেতের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি থেকে উঠে আসে বাড়ি ঘরের যে এরিয়া, ঠিক আছে, উঠান বলে, এই উঠানের এইদিকে উঠে আসবে, তখন দেখলো যে ওইখানেই হচ্ছে যে দাঁড়ানো আছে হচ্ছে আলাউদ্দিন, ওনার যে ফ্রেন্ড বা চাচা, ঠিক আছে, মানে যে চাচা ছিল, যাকে দেখছে যাকে ওই যে- নিয়ে মূলত যাওয়ার কথা ছিল ফল সে পাড়তে, ওখানে দাঁড়ায় আছে। সে ওখানে দাঁড়ায় আছে। ওকে দেখে বলতেছে যে তুই একা একা চলে এসেছিস কেন, আমি তোর বাসা যেয়ে পাইতেছি না। তখন ও আর কোনো অ্যান্সার করতেছে না, বলতেছে যে পরে বলতেছে তুই আমার সাথে আয়, কিন্তু ও একদমই করতেছে, বলছে কি হয়েছে তুই একা একা আইছিস, আবার বড় বড় কথা বলতেছিস, ঠিক আছে, তুই একা আইছিস কেন, তুই আমার নিয়ে আসার কথা না, না একা একা সব পাইরে ফেলাবি না, বাগ দিতে হবে বইলা, এরকম যখন বলতেছে তখন বলতেছে যে বললাম না তোরে পরে বলতেছি, পরে না তুই এখন বলবি। তো একটু ভয় কাটছে, কারণ একজন সঙ্গী পাইছে, সে একা নাই এখন আসে, আচ্ছা। এটা ভেবে তখন সে শেয়ার করতেছে যে দেখ আমি তো শুয়েছিলাম, তুই আমার ডাকতে আসছিলি, আচ্ছা। আমি ডাকতে আসছি, আমি তো ডাকতে দিয়ে তোরা পাই নেই, ঠিক আছে। পরে তো হচ্ছে যে তোর মা জেগে গেছে গা, আচ্ছা। যখন দাম ধরে ডাক দিলাম, তো বললো যে ও তো শোয়াই ছিল, কই গেল, হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে। তো আমি, আচ্ছা ঠিক আছে বলে চলে আসছি। 5-10 মিনিটের দিকে তুই খুঁজছিস, তুই কোথাও নাই। পরে ভাবলাম যে তুই একা একা আসছস, ঠিক আছে, তুই কাজটা ঠিক করছ না, তোর নিয়ে প্ল্যান করছি, এরকম যখন বলতেছে তখন বললো যে দোস্ত তুই আমার আগে কথা শোন, কি হয়েছে, তুই আমার কথা শোন, তুই আমি ডাকতে এসেছি, আমি ব্যাগও নিয়ে এসেছিলাম, দেখ ব্যাগ কিন্তু এখনো গাছে। বল কেন, কি হয়েছে? পরে বলতেছে এই গাছে উঠছে, মানে টোটাল ঘটনাটা ওর কাছে ব্যাখ্যা করলো, এই ঘটছে। ঘটার পর ও বিলিভ করতেছে না, আচ্ছা বলতেছে যে তুই এখন আসছস, এখন একটা কাহিনী আমার কাছে বলতেছো যাতে আমি একা একা আসছস, এই ব্যাপারটারে আমি মাথা থেকে যাইরে ফেলাই না, বিশেষ করারই হ্যাঁ, কথা না। তো এই ব্যাপার বলো, চল তুই ব্যাগ রেখেছিস না, আমি দেখবো গাছে কোথায় ব্যাগ। কিন্তু ওর আর যাওয়ার সাহস গুলোছে না, বলছে তুই কেন বলছিস, তুই একা একা যাইতে পারছস, আর তুই এখন আমি সাথে আছি, তুই এখন ভয় পাইতেছিস কেন? আচ্ছা তো এটা যখন বলতেছে তখন বলতেছে যে দোস্ত আমি যাবো না, তুই 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 যা, তো তুই যাবি না? না, বলছে, ঠিক আছে আমি একা যাই। তো ও বাড়ানো, ও আসলো, আসবে কয়েকবার, ও যাবে, আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার পরে বলতো ও মানে ওই যে আলাউদ্দিন, উনি চলে গেছে আচ্ছা গাছের দিকে, ও চলে আসছে বাসায়। এইখানে হচ্ছে আসল ঘটনা, ও যখন বাসার কাছে আসছে তখন দেখতেছে ও বাসার সামনে আলাউদ্দিন দাঁড়ানো, বলতেছে যে কিরে যাবি না, মানে কে বলেই আসছে সে, অর্থাৎ ওরে দ্বিতীয়বার আটকানোর আরেকটা চেষ্টা করা হয়েছিল। ওইখানেও যদি ও বন্ধু ভাইবা সে আবার যাইতো তার সাথে, হয়তোবা তার ওই কপালে জিনের কবলে পড়তো। আমি জানি না তার কপালে কি ছিল, হয়তোবা তার কৌশলে আবার একবার আটকানোর চেষ্টা করা হয়েছিল, মানে তাকে ওই গাছের কাছে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ আবার নিয়ে যেতে চেয়েছিল, ঠিক আছে। মনে হয় আমার এবং- রীতিমতো গায়ের লোন দাঁড়া গেছে। আচ্ছা, ঠিক আছে, তারপর এই ঘটনাটা আমার অনেক আগে শোনা, কিন্তু এখন বলতে গিয়ে আবার হচ্ছে আমার রক্তহীন হয়ে আসছে, ঠিক আছে। Oh my God, this তো interesting. যখন আসলো তখন ওরে দেখে, এখন ও যখন বলছে একা বলে আসছে, এবার ও নিজেও একটু বিলিভ করতে পারতেছে না যে এইটাই কি আলাউদ্দিন ছিলে, কিন্তু ওইটা সত্যিই আলাউদ্দিন ছিল, কিন্তু এবার ও বিলিভ করতে পারতেছে না। ও তখন মা বলে চিৎকার করে দরজার সামনে পড়ে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। Oh my God. এবং যখন ওর মাটা বের হয়ে আসছে, কি হয়েছে, হ্যাঁ এসে দেখেছে যে উপরে আছে আলাউদ্দিন দাঁড়ানো, কি হয়েছে বলে, আমি কি জানি, আমি তো আসছিলাম যাচ্ছি আপনাদের। এখন বলছে তুই কি করছিস আমার ছেলে, বলে চাচা আমি তো আসলাম, ও বুঝলাম না আমার দেখে, আমি তো বললাম ফাজলামো করে এরকম করছে। যখন দেখো সত্যি সত্যি অচেনা হয়ে গেল, তো ওরা মিলা হচ্ছে মাথায় পানি টানি দিল, ঠিক আছে, ঠিক হয়ে গেল। দেন ওর কাছে শুনলো যে এই ঘটনা, ঠিক আছে। তখন বুঝলো যে হয়তোবা আসলে এটাও, ও যখন অত বড় একটা ভীতিকর অবস্থা থেকে ফিরে আসছে, এখানে এসে তার অজ্ঞান হওয়ার কথা না, কিন্তু সে এইখানে এসে সম্ভবত আর বিলিভ করতে পারতেছিল না যে এটাও কি সত্যি, মানে তিনবার যখন করছে তখন, তিনবার যখন ঠিক আছে, যে হচ্ছে, এইখানেও আবার সম্ভবত এখানেও আসছে ঘর পর্যন্ত, তখন আসে নিজেরা সামলাতে পারবে। তো এই ছিল হচ্ছে আমার কাজিনের সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি।
তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।